আসসালামু আলাইকুম সবাইকে মেডিকেল অ্যাডমিশন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি তোমাদের সাথে সালিম সাদমান সিয়াম ভাইয়া, পড়ালেখা করতেছি বুটেক্সে। সো মেডিকেলের ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট হয়, তোমরা জানো। মেডিকেলে আমাদের ম্যাথমেটিক্স পার্টটা খুব একটা বেশি আসে না, তবে গুণগত রসায়নে যেই অংশটা আছে এখান থেকে আমরা দেখছি আমরা রিসেন্ট ইয়ারে আমাদের কি কি কোশ্চিন আসছে, কিছু ম্যাথমেটিক্যাল টাইপস আসা শুরু করছে, যেমন দ্রাব্যতার গুণফল থেকে কিছু ম্যাথ আসে বা ছোটোখাটো ম্যাথগুলো আমাদের করাই লাগে। যেহেতু এখানে ম্যাথমেটিক্স পার্টটা হিউজ একটা অংশ আমরা বাদ দিয়ে ফেলতে পারতেছি, সো আমরা থিওরিটিক্যাল পার্টে বেশি জোর দিব। সেই জন্য অবশ্যই অনেক ট্রিক্স বা অনেক নেমোনিক্স তোমাকে আয়ত্ত করতে হবে। মানে তুমি যদি অনেক ইজিলি পড়তে চাও, ভাইয়া পুরোটা ক্লাস জুড়ে তোমাকে হেল্প করবে এই ধরনের জিনিসগুলো, যাতে তোমার ইজিলি তুমি মনে রাখতে পারো। সো আজকে আমরা পড়বো গুণগত রসায়ন চ্যাপ্টারটা তুমি জানো বেশ বড়, এবং মেডিকেলে শর্ট আর শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস বলে কোনো কথা নাই। আসলে শর্ট সিলেবাস থেকে ম্যাক্সিমাম কোশ্চিন আসে, তবে ফুল সিলেবাসের কিছু কোশ্চিনও প্রতি বছরই 3টা থেকে 4টা বা 2টা থেকে 3টা কোশ্চিন দেখবা কিন্তু থাকে। বিশেষ করে কর্মমুখী রসায়নের যে অংশগুলো আছে ওখান থেকে দেখবা যে শর্ট সিলেবাসের বাইরে থেকে বেশ কিছু কোশ্চিন আসে। তারপর আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের যে অংশটা আছে ওখান থেকেও কোশ্চিন আসে। গুণগত রসায়নে আমরা রিস্ক কেন নিব, আমরা পুরোটাই পড়বো, তবে আমরা শর্টের অংশটা একটু গুরুত্ব দিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল কথাবার্তা। যে কোনো বিষয় যে কোনো প্রবলেমে তুমি ভাইয়াকে নক দিতে পারো, সেই তোমাকে ফ্লেক্সিবিলিটি ভাইয়া দিতেছে। সো চাইলে আমরা কি করব, ভাইয়া শুরু করব। মেডিকেলের ক্ষেত্রে ক্লাসগুলোর তুমি যেটা করবা, মেডিকেলের ক্ষেত্রে আমি তোমার ক্লাস নিয়েই দিব। আমার এখানে স্লাইড আছে, তারপর আমি ক্লাস নিয়ে দিব। তুমি আমার যে স্টাইলটা বা এটার সাথে যদি তোমার আগের কোনো স্টাইলের মিল থাকে, তুমি ধরো একটা নেমোনিক্স তোমার স্টাইলে পড়ো, ভাই আর একটা নতুন জিনিস শেখাইলো, সো তোমার যদি তোমারটা বেশি ইজি মনে হয় তোমারটাই তুমি রাখবা, বাট তুমি ওই তথ্যগুলো নিবা, ঠিক আছে? সো এই জিনিসগুলো নতুন করে আয়ত্ত করার দরকার নাই, যদি তুমি একটা অন্য ছন্দ বা অন্য নেমোনিক্স দিয়ে মনে রাখো ব্যাপারটা। সো এইগুলো আমি আগে থেকে বলে দিচ্ছি, এগুলো মাথায় রাখলে অনেক ইজিলি ভাইয়ের সাথে কোঅপারেট করে ইনশাল্লাহ শিখতে পারবো আমরা। তাইলে চলো আমরা তাহলে শুরু করি ক্লাসটা। আমাদের প্রথমের গুণগত রসায়নে কি পড়ানো হয় ভাইয়া, পরমাণুর মডেলের যে ইতিহাসটা আমরাও সেটাই পড়বো, যেহেতু আবার মেডিকেল, সেটা বাদ দেওয়ার কোনো উপায় নেই। আমরা একটু শর্টে পড়বো, সব কিছু গুছাই রাখছি, সেভাবে পড়বো। চলো আমরা দেখি আমাদের প্রথম টপিকটা কি বলে। আমাদের বলা হয়েছে যে আমাদের যে পরমাণু মডেল বা আমাদের যে পরমাণু আমরা এখন পড়ি, যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াস, তারপর এই জিনিসগুলো আমরা কি এমনি এমনি আসছে না, এগুলো অবশ্যই এগুলোর পিছনে ইতিহাস আছে, কিছু বিজ্ঞানীর অবদান আছে, সেই জিনিসগুলো আমরা দেখবো। সো সর্বপ্রথম যার নাম চলে আসে তিনি হচ্ছেন বিজ্ঞানী জন ডাল্টন, ঠিক আছে? জন ডাল্টন সাহেব কি করে, জন ডাল্টনের কথাটা আমি এভাবে বুঝাই। আমার হাতে যে কলম আছে, তুমি তো একটা কলম নিয়ে বসছো তাই না, বা পেন্সিল নিয়ে বসছো, সেই কলমটাকে যদি তুমি ক্ষুদ্র 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 করে ভাঙো, এমন একটা পর্যায়ে যাবে সেটা আর ক্ষুদ্র অংশে ভাগ করা যাবে না। তার মানে আমি কলমটাকে, আমার হাতের কলমটাকে ভাঙতে থাকলাম হাতুড়ি দিয়ে, এমন একটা পর্যায়ে যাবে তাকে আর ক্ষুদ্রতর অংশে তুমি ভাগ করতে পারবা না। তো তিনি বললেন কোনো একটা পদার্থকে যদি আমরা ভাঙতে থাকি, সে এমন একটা পর্যায়ে যাবে তাকে তারপর আর ভাঙা যাবে না। এই যে অবস্থায় গেল, সেই অবস্থাটার নাম আবার বিজ্ঞানী ডেমোক্রিটাস সাহেব দিয়েছেন অ্যাটম। অ্যাটম মানে কি ভাইয়া? অ্যাটম মানে আমরা এখন জানি পরমাণু, আসলে কথাটা অবিভাজ্য। তার মানে এটা আমরা অবিভাজ্য। তাহলে অবিভাজ্য জিনিসটা কি? তাহলে তারা প্রথম দিকে বললেন অবিভাজ্য, পরমাণু অবিভাজ্য, এটা প্রথম দিকে বলা হয়েছে। কিন্তু আধুনিক যে মতবাদ অনুযায়ী পরবর্তীতে যখন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আবিষ্কার হইলো, তখন কি এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কিন্তু পরমাণুকে ভাঙলেই পাওয়া যায়। তার মানে এই যে পরমাণু যে অবিভাজ্য, এটা প্রাথমিক পর্যায়ে একটা স্বীকার্য বা সত্য হিসেবে ধরে নিলেও পরবর্তীতে দেখা গেল পরমাণু আসলে অবিভাজ্য নয়, পরমাণুকে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা যায়, পরমাণু বিভাজ্য। এই জিনিসটা আবিষ্কারের পর তারপর মডেল একটা একটা করে আসতে থাকলো, আমরা আশা করি বুঝতে পারছি। তাহলে জন ডাল্টনকে বলা হয় আধুনিক পরমাণু মতবাদের জনক, কারণ তিনি বলছেন তোমার হাতের কলমটাকে তুমি ভাঙতে থাকো, একটা পর্যায়ে সেটা আর ভাঙবে না। এটাকে পরবর্তীতে জন ডাল্টনের পরে ডেমোক্রিটাস সাহেব এটাকে নাম দিয়েছেন পরমাণু বা অবিভাজ্য। পরমাণুর বা অ্যাটম বা পরমাণু, এটার অর্থ অবিভাজ্য, ঠিক আছে? এখন ঝামেলাটা কোথায় হলো, এই যে পরমাণু থেকে পরবর্তীতে ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে, ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে বিজ্ঞানী জে থমসন এই পরমাণু থেকে ইলেকট্রন আবিষ্কার করে ফেললো। পরমাণু কেবল বলা হলো ভাঙা যাবে না, আবার পরমাণু থেকে ইলেকট্রন আবিষ্কার করে ফেললো। তার মানে পরমাণুকে ভাঙা যাচ্ছে, পরমাণু বিভাজ্য, এখন ইলেকট্রন পাওয়া গেল। তাহলে আবার মানুষের, বিজ্ঞানীদের গবেষণা করার কি একটা টেন্ডেন্সি দেখা গেল, আকাঙ্ক্ষা দেখা গেল, পুরস্কার পাওয়ার একটা টেন্ডেন্সি এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? পরবর্তীতে গোল্ডস্টাইন আমাদের প্রোটন আবিষ্কার করেন। তবে এই গোল্ডস্টাইন থেকে প্রোটন
আবিষ্কারের কাহিনীটা রাদারফোর্ডেরটা বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ, কারণ রাদারফোর্ড আমরা জানি পরবর্তীতে রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ, সোনার পাতের উপর বিখ্যাত আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কার উপর করেন, হচ্ছে সোনার পাতের উপর তিনি হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা করেন, এবং এখান থেকে তিনি হচ্ছে আমাদের যে প্রোটনটা আবিষ্কার করেন। সো আমাদের যদি কখনো প্রোটন আবিষ্কারক আসে, যদি রাদারফোর্ড থাকে অপশনে, আমরা রাদারফোর্ড দাগাবো, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা। এবং রাদারফোর্ডের এখান থেকে কিন্তু নিউক্লিয়াসের ধারণা আসে, তার মানে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার করেন কে, এটাও কিন্তু রাদারফোর্ড। তার মানে নিউক্লিয়াসের মধ্যে আমরা কি কি থাকে আমরা জানি, আমি একটু তোমাকে আগে ছোট করে দিচ্ছি। প্রোটন থাকে আর নিউট্রন থাকে। এই যে প্রোটন আর নিউট্রন কোথায় থাকে, নিউক্লিয়াসে থাকে। এই নিউক্লিয়াস আবিষ্কার করছেন কে, রাদারফোর্ড। আবার নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটন থাকে, এই প্রোটনও আবিষ্কার করছেন কে, রাদারফোর্ড। এই জিনিসগুলো আগে থেকে মাথায় রাখো, এগুলো এমসিকিউ মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট ভাই, মাথায় রাখবা। এরপরে আসো স্টোনি কি করেন, ইলেকট্রন নামকরণ করেন, লেস ইম্পর্টেন্ট। চ্যাডউইক, এটা একবার মেডিকেলে আসছে প্রিভিয়াস ইয়ারে। আমরা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন, বিশেষ করে আমি তোমার এই অধ্যায়টা পড়ানোর আগে অবভিয়াসলি আমার প্রিপারেশন একটা আছে। প্রিপারেশন বলতে কি, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন টাইপ দেখে আসছি, কি কি কোশ্চিন আসছে দেখছি, এবং কোনটা তোমার গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা ক্লাসে বলে দিব। এই যে বিজ্ঞানী চ্যাডউইক, এই চ্যাডউইকটা কি করছেন, বিজ্ঞানী চ্যাডউইক হচ্ছে আমাদের পরমাণুর কেন্দ্রে যে চার্জবিহীন কণা নিউট্রন, এই যে নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রনটা আছে, এই নিউট্রনটা আবিষ্কার বা নামকরণ করেন। অনেক সময় আবিষ্কার আসে, অনেক সময় নামকরণ আসে, যেটাই আসুক আমাদের হবে কি হবে, নিউট্রন আবিষ্কার করছেন কে বা নামকরণ করছেন কে, বিজ্ঞানী চ্যাডউইক। এটা মাথায় রাখবে, এটা বিগত বছরের একটা কোশ্চেন, বিগত বছরের কোশ্চেন দেখলে আমি ওখানে স্টার মার্ক দিব। সো এটা একবার আসছে। বিজ্ঞানী সমারফিল্ড কি করেন, এখানে অরবিটাল নামে অভিহিত করেন। অরবিটাল কি, আমরা জানি পরমাণুর যে অঞ্চলে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90 থেকে 95%, মানে ইলেকট্রন পাওয়াই যাবে ধরে নেওয়া হয়, সেই অঞ্চলটাকে বলা হয় অরবিটাল। আর অরবিট কি, অরবিট মানে হচ্ছে প্রধান শক্তি স্তর, আর অরবিটাল মানে হচ্ছে প্রধান শক্তি স্তরের মধ্যে কিছু উপশক্তি স্তর আছে, সেই উপশক্তি স্তরকে বলা যায়, বা ওই উপশক্তি স্তরের মধ্যে আরও কিছু উপশক্তি স্তর আছে, তাদেরকেও আমরা কিন্তু অরবিটাল নামে ডাকতে পারি। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ইতিহাসের ওভারভিউ। ইতিহাস তোমাকে এভাবে লিখে দেওয়া থাকতে পারতো, কিন্তু ভাইয়া এত আলোচনা করার বিষয় হচ্ছে তোমাকে আমি কলম ভাঙা দিয়ে শুরু করছি, তার মানে তুমি হচ্ছে যাতে রিলেট করতে পারো যে ভাইয়া কলম হচ্ছে আমাদের বলছিল অবিভাজ্য, তারপর বিভাজ্য হইলো, তার মানে এইখান থেকে হচ্ছে ক্রমান্বয়ে চলতে থাকলো। তাহলে দেখো আমরা যে এই পরমাণুকে ভাঙলে ইলেকট্রন প্রোটন নিউট্রন পাইলাম, এটাই কি মূল ব্যাপার? ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়া কি আর কোনো কণিকা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, সেগুলোকে বলা হয় অস্থায়ী কণিকা এবং সেগুলোকে বলা হয় কম্পোজিট কণিকা। তবে আমাদের যে ইলেকট্রন প্রোটন নিউট্রনটা আমরা পাচ্ছি, সেটাকে কিন্তু আমরা বলতেছি স্থায়ী কণিকা। তার মানে আমাদের যে পরমাণুর কণিকাগুলো আছে, এটা হচ্ছে 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, একটা হচ্ছে কম্পোজিট। তাহলে পরমাণুর মূল কণিকা কয় প্রকার? 3 প্রকার। মাথায় রাখবা, এখান থেকে কোশ্চিন আসছে বিগত বছর অনেক, এবং এটা খুবই ইজি টপিক ভাই, তুমি হচ্ছে এইচএসসি থেকেই পড়তেছো। তো পরমাণুর মূল কণিকা হচ্ছে 2 প্রকার না ভাইয়া, এটা হচ্ছে 3 প্রকার। একটু মিস্টেক আছে এখানে, 3 প্রকার। একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী, আর একটা হচ্ছে কম্পোজিট। সো স্থায়ী তো অলরেডি পড়েই ফেলছো। স্থায়ী হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউট্রন, তারপর অস্থায়ী হচ্ছে আমরা মনে রাখবো না, অনেক বেশি। সো স্থায়ী হচ্ছে মাত্র 3টা, খুবই ইজি মনে রাখা। অস্থায়ীটা মনে রাখবো না, আর হচ্ছে কম্পোজিটটা মনে রাখবো 2টা মাত্র। একটা হচ্ছে আলফা কণা, যেটা আমরা সোনার পাতের পরীক্ষা করলাম, আর একটা হচ্ছে ডিউটেরন কণা। হ্যাঁ, ডিউটেরন কণা, একটা আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা। আচ্ছা, আমরা আজান হচ্ছে, আজানের ব্রেক নিব একটু, তারপর শুরু করতেছি। ওকে ভাইরা, আমরা যেখানে ছিলাম পরমাণুর মূল কণিকার মধ্যে আমরা ছিলাম। আমাদের স্থায়ী কণিকা হচ্ছে 3টা। স্থায়ী কণিকা হচ্ছে কয়টা? 3টা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। অস্থায়ী কণিকার মধ্যে কি আছে? অস্থায়ী কণিকা আমাদের 100টারও বেশি, এটা মনে রাখা অনেক টাফ, সো আমরা এটা মনে রাখবো না। আর হচ্ছে আমাদের কম্পোজিট কণিকা হচ্ছে 2টা, ঠিক আছে? 2টার মধ্যে কি আছে? আর অস্থায়ী কণিকা হচ্ছে 3টা। সো 2টার মধ্যে একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে ডিউটেরন কণা, ঠিক আছে? আলফা কণা নিয়ে আমাদের প্রচুর পড়ালেখা সামনে আছে। এটা একটা তেজস্ক্রিয় রশ্মি। সো তেজস্ক্রিয় রশ্মি থেকে, তেজস্ক্রিয় অংশ থেকে আলফা, বিটা, গামা, এই 3টা অংশ হচ্ছে 3টা রশ্মি বিকিরিত হয়। সো এখানে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটার জন্য আলফাটা খুব বেশি একটু ইম্পর্টেন্ট। সো এটা নিয়ে আমরা পরের পেজে আমরা আলাদা এক্সট্রা করে পড়বো। চলো আমরা তাহলে পড়া শুরু করে দিই। আর যেহেতু অস্থায়ী মূল কণিকা 100টারও বেশি, বাট তুমি নামগুলো একটু মনে রাখতে পারো। দেখো এইভাবে তুমি হচ্ছে সিরিয়ালি যদি মনে রাখতে চাও তো রাখা যায়। সো দেখো এখানে হচ্ছে আছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো একটা জোড়া, পজিট্রন, পজিট্রিনো, গ্রাভিটন একটা জোড়া,
মেসন বোসন একটা জোড়া, ঠিক আছে, পায়ন মিয়ন একটা জোড়া। সো এইভাবে নামের সাথে মিল করে তুমি মনে রাখতে পারো। কিন্তু মেডিকেলে তোমাদের হচ্ছে কিভাবে আসে কোশ্চিন, তোমাদের যদি আসে অস্থায়ী মূলকণিকা কোনটি বা হচ্ছে কোনটি নয়, সেক্ষেত্রে অপশন এমনই দেওয়া থাকবে যেটা হচ্ছে বাকিগুলোর দেওয়া থাকবে, একটা হয়তো এখান থেকে দিবে, ঠিক আছে। সো এরকম ভাবে তোমাকে অপশন এলিমিনেশন পারতে হবে। অ্যাডমিশনে অপশন এলিমিনেশন পারাটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। সো অপশন এলিমিনেশন যদি না পারো তাহলে কিন্তু অনেক জায়গায় তোমার অনেক বেশি টাইম লাগবে। সো অনেক বেশি টাইম লাগানোর কোনো দরকার নাই। সো এখন দেখো আমাদের যে ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে মূলকণিকা, এটা নিয়ে একটু পড়ালেখা করা লাগবে। সো আমরা অলরেডি জানি ইলেকট্রনের আবিষ্কারকে, ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জে জে থমসন। সো এটা আমরা হচ্ছে থমসন লিখলাম, থমসন, বিজ্ঞানী জে জে থমসন। এটা হচ্ছে 1898 সালে, 97 সালে বা 98ও একটা বলা হয়, 97টা মোর অ্যাপ্রোপ্রিয়েট। 97 সালে ক্যাথোড রশ্মি পরীক্ষার সাহায্যে তিনি হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করছেন, ঠিক আছে। প্রোটন আবিষ্কার করেন একজন তো দেখলাম গোল্ডস্টাইন। তবে গোল্ডস্টাইন থেকে রাদারফোর্ড হচ্ছে মোর প্রিফারেবল। সো আমরা এখানে রাদারফোর্ডটা মনে রাখবো, গোল্ডস্টাইন যদি আসে ওটাও দেখাইতে পারো, ধরো রাদারফোর্ড আসে নাই। এটা হচ্ছে 1911 সালে আমরা করে থাকি। নিউট্রন তো বিজ্ঞানী চ্যাডউইক, তাই না, এটা বাংলায় লিখি বিজ্ঞানী চ্যাডউইক, তা সে হচ্ছে 1932 সালে নিউট্রন আবিষ্কার করেন। সো এই হচ্ছে মোটামুটি আবিষ্কারক এবং সাল, এবং ভরটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। যদিও সিলি লাগতে পারে কিন্তু এগুলোই আসে ভাই, এগুলোই আসে, ঠিক আছে। সো ইলেকট্রনের ভর তো আমরা জানি, ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অথবা এটাকে কেজিতে নিলে 9.11 ইন্টু 10⁻⁻31 লেখা হয়, 11 লেখা হয়, প্যারা নাই। এটা হচ্ছে 10⁻⁻27 কেজি, ঠিক আছে। এটা গেল ইলেকট্রনের ভর। এবার আসো আমাদের হচ্ছে প্রোটনের ভর। সো প্রোটনের ভর আমরা জানি 1.673 ইন্টু 10⁻, আমরা একটু ভুল করছি, কি ভুল করছি বলো তো, চলো এই যে এই ভুলগুলো ধরা লাগবে ভাইয়া। ভাইয়া ক্লাসের মাঝখানে টুকটাক ভুল হইতেই পারে, বা হচ্ছে ভাইয়া ইচ্ছা করেও কিছু ভুল করবে, সেই জিনিসগুলো তোমাকে ধরা লাগবে, চট করে ধরা লাগবে। যেটা দেখো 9.11 ইন্টু 10⁻30 মাইনাস হচ্ছে 28 গ্রাম যদি গ্রামে নাও, ঠিক আছে। আর হচ্ছে এটা 10⁻31 কেজি যদি কেজিতে নাও। এটা হচ্ছে ইলেকট্রনের, ঠিক আছে। নিউট্রনের কত, প্রোটনের কত 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, অথবা 1.673 ইন্টু 10⁻27 কি কেজি। আর আমাদের হচ্ছে নিউট্রনের কত, এটা জাস্ট 673 জায়গায় 675 হয়ে যাবে, 10⁻24ই থাকবে, এটাও সেম, এটা কেজি হয়ে যাবে। সো এই হচ্ছে তোমার মোটামুটি এখানকার ভরের ব্যাপারগুলা। আমি যদি একটু এখানে বক্স করে দিই, সো এটা হচ্ছে আমার নিউট্রনের ভর, এটা হচ্ছে আমার প্রোটনের ভর, এটা হচ্ছে আমার কিসের ভর, এটা হচ্ছে আমার ইলেকট্রনের ভর। তো চার্জটা আমি একটু সরাই দিচ্ছি ওদিকে, চার্জের অংশটা আমরা একটু যদি সরাই দিই, সো এই হচ্ছে আমার চার্জ, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রনের আবিষ্কারক সালভর। এবার চার্জ, ইলেকট্রনের চার্জ তো আমরা জানি, ইলেকট্রনের হচ্ছে আধান মানে চার্জ, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19। তবে ইলেকট্রন কি একটা নেগেটিভ না, ইলেকট্রন নেগেটিভ, তার মানে নেগেটিভ। সো -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ কত 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তবে প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, প্রোটন তো পজিটিভ। আর নিউট্রনের কি কোনো চার্জ আছে, নাই, তাহলে এটা জিরো, ঠিক আছে। সো এখন এই যে কুলম, এটা তো আমাদের এসআই ইউনিট, তাই না, চার্জের আধানের এসআই ইউনিট হচ্ছে কুলম। সো আমাদের কুলম থেকে সিজিএস ইউনিট কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ইএসইউ আর একটা হচ্ছে ইএমইউ। তাহলে ইএসইউ আর ইএমইউ এই দুটো হচ্ছে সিজিএস ইউনিট। সো ইএসইউ কি ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর ইএমইউ কি ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। সো এর সাথে কুলম্বের যে সম্পর্কটা আমরা যদি মনে রাখি, 1 কুলম সমান 3 ইন্টু 10⁹ ইএসইউ, ঠিক আছে, আর 1 কুলম সমান 1/10 ইএমইউ। সো তোমাদের একটা কাজ আমি দিতেছি, সেটা হচ্ছে তোমাদের যে ইলেকট্রনের চার্জ, সেটা হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা থেকে তুমি যদি ইএসইউতে যাইতে চাও তাহলে কি করবা বলো তো, -1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 1 কুলম্বে কত ইএসইউ, 3 ইন্টু 10⁹। তাহলে তোমার কাজ হবে এখানে এটাকে 3 ইন্টু 10⁹ দ্বারা গুণ করে দেওয়া। সো 3 ইন্টু 10⁹ দ্বারা তুমি যদি গুণ করো, এটা আমাদের আসবে -4.8, আর এটা হচ্ছে 10-এর পাওয়ার। এখন হিসাবগুলো একটু দেখাই দিই, 10 ভিত্তিক দুইটাই 10। সো 10-এর পাওয়ার যখন এরকম গুণ আকারে থাকে তখন সেটা যোগ করতে হয়, তাহলে -19 আর হচ্ছে +9, তাহলে এটা কি আসবে -10, তাহলে এটা কিসে যাবে ভাইয়া, এটা যাবে হচ্ছে ইএসইউতে, ঠিক আছে। সো সেমভাবে তোমরা একটা কাজ করতে পারো, যে এখান থেকে তুমি -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে আমার ইলেকট্রনের চার্জ। এখান থেকে যদি তুমি
ইএমইউতে যাইতে চাও তাহলে কি করবা 1/10 দ্বারা গুণ করবা, তাহলে এটা কি আসে ইকুয়াল টু -1/6 ইন্টু 10⁻⁹ কুলম্ব। 1 কুলম্বে 1/10 ইএমইউ, 1/10 মানে 10 ইনভার্স, তাহলে এটাকে আমরা বলতে পারি 10 ইনভার্স দিয়ে যখন আমি গুণ করব তখন কিন্তু এটা ইএমইউতে চলে যাবে। সো আবারও 10-এর পাওয়ার কি হয়, যে গুণ আকারে থাকলে যোগ হয়, তাহলে এটা হবে 1.6 ইন্টু আমাদের আসে কত ভাইয়া 10⁻⁻20 ইএমইউ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার। এই ব্যাপারগুলো তুমি একটু ভালো করে মাথায় রাখবা ভাইয়া, কারণ তোমাদের হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে এই ছোটোখাটো যেই এককের কনভার্সন বললাম, তো ম্যাথ আসলে ছোটোখাটো এককের কনভার্সন জাতীয় ম্যাথই বেশি দিবে। সো আমরা তাহলে বুঝতে পারলাম। এখন আসে আলফা কণার যে জায়গাটা, আলফা কণার কাকে বলা হয়? আলফা কণা হচ্ছে আমাদের বলা হয় হিলিয়াম এর দ্বিধনাত্মক নিউক্লিয়াস। তাহলে হিলিয়াম হচ্ছে এরকম দিব দ্বিধনাত্মক নিউক্লিয়াস। এখন হিলিয়ামের বাম পাশে যেটা থাকে ওটা প্রোটন সংখ্যা, উপরে যেটা থেকে ভর সংখ্যা। তাহলে এখান থেকে কিছু বৈশিষ্ট্য তুমি বুঝতে পারতেছো, সেটা হচ্ছে এখানে হিলিয়ামের প্রোটন কত, প্রোটন হচ্ছে 2, ভর সংখ্যা কত, ভর সংখ্যা হচ্ছে 4। কার 4 গুণ? দেখো হচ্ছে হাইড্রোজেনের 4 গুণ, তাহলে এটাকে বলা হয় 4 অফ প্রোটন মানে হাইড্রোজেন, অথবা এটাকে বলা হয় 4 AMU। এখন তুমি সামনেই শিখবা 1 AMU সমান 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। সো এইটা হচ্ছে 1 AMU সমান, তাইলে এত হচ্ছে তোমার সেই আমাদের হিলিয়াম পরমাণুর ভর হবে, ঠিক আছে। এখন যদি তুমি এটার ইলেকট্রন গণনা করো, ইলেকট্রন প্রোটন কত 2, আর এর মাথার উপর +2 মানে প্রোটন ইলেকট্রন নাম্বার গণনা করতে গেলে কি করতে হয়, -2 করতে হয়। তাহলে -2 করলে ইলেকট্রন হচ্ছে 0টা। তাহলে এই হচ্ছে ওভারঅল ব্যাপার। ইলেকট্রনের প্রোটন, হিলিয়ামের প্রোটন 2টা, ভর সংখ্যা হচ্ছে 4 AMU, 4 ইন্টু 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি, আর এখানে হচ্ছে ইলেকট্রন হচ্ছে 0টা। এই জিনিসগুলো মাথায় রাখবা ভাইয়া, তাইলেই মোটামুটি তোমার এখান থেকে আলফা কণা নিয়ে সামনে আবার বিস্তারিত পড়া আছে, এখানে যতটুকু লাগে হয়ে যাবে। সো আমরা দেখি সামনে আমাদের কিছু কিছু জায়গা আছে যে আমাদের এই জায়গাগুলোতে আমরা একটু পরে আসি। আমরা যেহেতু পরমাণুর মডেলে ঢুকছি, আমরা একেবারে মডেলটা আগে পড়ে আসি। সো আমাদের মডেল তো আমরা বলে আসছি পরমাণুর মডেল, থমসন পরমাণুর মডেলটি ইম্পর্টেন্ট, কারণ এরপরেই কিন্তু হচ্ছে আমার ইলেকট্রন আবিষ্কার হলো থমসন পরমাণু মডেলের মাধ্যমে। তারপরে আমাদের হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মাধ্যমে প্রোটন আবিষ্কার হলো, নিউক্লিয়াস আবিষ্কার হলো। আর বোর পরমাণু মডেলের মাধ্যমে আমাদের কি আবিষ্কার হয়েছে? বোর পরমাণু মডেলের মধ্যে পরমাণু যে কক্ষপথ, তার আকার আকৃতি সম্বন্ধে একটা ভালো ধারণা পাওয়া গেছে, বর্ণালীর আবিষ্কার হয়েছে। সো এই জন্য এই তিনটা আমরা পড়বো। সো থমসনের পরমাণু মডেলটাকে বলা হয় পাম পুডিং মডেল। সো এই জিনিসটা তোমরা তরমুজ যারা পছন্দ করো ভালো করে রিলেট করতে পারবা, ঠিক আছে। বা হচ্ছে যারা হচ্ছে পায়েস ভালোভাবে পছন্দ করো তারা, বা রান্না করতে পারো তারা ভালোভাবে হচ্ছে রিলেট করতে পারো। পায়েসের উপর দিয়ে কী করে লাস্ট পর্যায়ে তুমি যদি নিজে কাজটা করো, বা হচ্ছে তোমার আম্মু যদি করে, তাহলে কি করে, পায়েসটা রান্নার পরে উপর দিয়ে কি কিসমিস এরকম ছড়াই ছিটায়, হালকা হালকা করে ছড়াই ছিটাই দেয় না? সো এই পাম পুডিং মডেলটা এরকমই। পাম পুডিং মানে কি, পুডিংয়ের মধ্যে কিসমিস যেভাবে ছড়াই ছিটায় থাকে, বা হচ্ছে আমাদের পায়েসের মধ্যে কিসমিস যেভাবে ছড়ায় ছিটায় থাকে, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো সেই বিচ্ছিন্নভাবে বা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাহলে কি বলা হলো, পরমাণুর মধ্যে ইলেকট্রন সমূহ বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, এটাকেই বলা হচ্ছে থমসন পরমাণু মডেল বা পাম পুডিং মডেল। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটা হচ্ছে তরমুজ মডেল। তরমুজ মডেল কি জন্য? তরমুজের মধ্যে আমাদের যে বীজগুলো, কালো কালো যে বীজগুলো, এগুলো ছড়ায় ছিটায় থাকে, পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো ঠিক সেভাবে বিক্ষিপ্তভাবে ছড়ায় ছিটায় থাকে। তবে আমাদের প্রোটনটা মানে প্রোটন যে চার্জটা, এটা অনেক বড় একটা জায়গা জুড়ে থাকে। এই হচ্ছে তোমার ওভারঅল তোমার হচ্ছে থমসনের পরমাণু মডেল সম্পর্কে না জানলেই না, যেটা সেটা 1897 সালটা মোর অ্যাপ্রোপ্রিয়েট, আগেই বলছি। এরপরে আসো রাদারফোর্ড পরমাণু মডেল। সো রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার উপর ভিত্তি করে করা হয়। সো এটার একটা নাম আছে, সেটা হচ্ছে নিউক্লিয়ার মডেল। কেন নিউক্লিয়ার মডেল? কারণ এটা হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করছে, এভাবে মনে রাখতে পারো। আর একটা হচ্ছে সোলার সিস্টেম মডেল। কেন? কারণ রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড এটাকে সোলার মডেল হিসেবে কল্পনা করছে, ঠিক আছে, এজন্য এটাকে বলা হয় সোলার মডেল। এরপর আসো বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের অন্য নাম নাই, তবে ভিত্তিটা মনে রাখবা। ভিত্তি নিয়ে গত 2-1 বছরের মধ্যে একটা কোশ্চেন আসছে, তো এটা এক্সট্রা মার্ক দিতেছি। সো এখানে ভিত্তি হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্ক ও আইনস্টাইনের কি কোয়ান্টাম তত্ত্ব। বলা হয়েছিল যে কোয়ান্টাম তত্ত্ব, বোর পরমাণু মডেল কোন তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? এটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এই জায়গাটা মনে রাখবা, ঠিক আছে। এটা নিয়ে কোশ্চিন আসছে একটা 1913। সো তারপরে আমাদের আধুনিক পরমাণু মডেল চলে আসছে। আধুনিক পরমাণু মডেলের মধ্যে হচ্ছে আমাদের বেশ কিছু আধুনিক পরমাণু মডেল আছে। একটা হচ্ছে ডি ব্রগলি, তোমরা জানো, একটা হচ্ছে ডি ব্রগলি, একটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, হাইজেনবার্গ, আর একটা হচ্ছে শ্রোডিঞ্জার। সো এই হচ্ছে আমার ওভারঅল
এখানে আধুনিক পরমাণু মডেলের ভিত্তি। সো আমরা একটা একটা করে পড়ি, চলো। থমসন আমাদের এটুক পড়লেই হবে। আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ডেরটা। সো রাদারফোর্ডে কি বলা হয়েছে, আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। সো একটা পরীক্ষা করতে গেলে অবশ্যই উপকরণ লাগে। সো রাদারফোর্ড সাহেব কি কি উপকরণ নিছিলেন, তিনি হচ্ছে একটা আলফা কণার সোর্স নিছেন, আলফা রশ্মি যেই পরমাণু, মানে আলফা রশ্মি তো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হবে, তাহলে একটা তেজস্ক্রিয় মৌল নিছেন। সো তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত হয়, সো সম্ভবত রেডিয়াম নিছিল, হ্যাঁ সম্ভবত রেডিয়াম নিছিল। সো রেডিয়াম থেকে আলফা রশ্মি নির্গত হইলো। আলফা রশ্মি যে নির্গত হলো, এই আলফা রশ্মি কোন দিকে যাচ্ছে এটা বুঝাতে লাগবে। তাহলে আলফা রশ্মি নির্গত পরে আমরা হচ্ছে আলফা রশ্মি নিল, তারপরে হচ্ছে পাতলা সোনার পাত নিছে। এখন এই যে পাতলা সোনার পাত, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। নতুন যে বই, এখানে 0.304 না, নতুন বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 0.404 সেন্টিমিটার, ঠিক আছে। মানে হচ্ছে 0.4 মানে কি 4টা 0, সো 0.404 সেন্টিমিটার। এটা হচ্ছে সেই সোনার পাতের পুরুত্ব। নতুন বইয়ে তোমরা দেখবা, হাজারি নাকসারের বইয়ে। তবে এটা একটু দুঃখজনক যে পরীক্ষার যে মানগুলো সেগুলো চেঞ্জ হয়ে গেছে, তো মিস্টেক হতে পারে, বাট এটা বইয়ে যেহেতু আছে এটাই তোমাকে দেখানো লাগবে এখন। আরেকটা হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। সো জিঙ্ক সালফাইড পর্দাটা নিছিল আলোর দিক পরিবর্তন বোঝার জন্য, আলোর দিক বোঝার জন্য, মানে আলোর দিক পরিবর্তন হচ্ছে কিনা, আদৌ হচ্ছে সোনার পাতকে ভেদ করে যাচ্ছে কিনা, সো বোঝার জন্য। এটাকে যদি আর একটু কিউট করে ডাকো, এটা হচ্ছে অনুপ্রভা বা প্রতিপ্রভা, এই জিনিসভাবে ডাকা যায়। সো এত ডিটেলস লাগবে না, অনুপ্রভা বা প্রতিপ্রভা জিনিসটা বোঝার জন্য, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার তিনটা উপকরণ। এক হচ্ছে আমাদের এই যে আলফা রশ্মির সোর্স, 2 হচ্ছে পাতলা সোনার পাত মানে অরাম যে মৌলটা, 3 হচ্ছে জিঙ্ক সালফাইড পর্দা। সো এখান থেকে কি হয়, প্রথমে আমরা যদি একটা রশ্মি এখান থেকে পাঠাই দিই, সেটা কি হয়, সোজাসুজি ভেদ করে চলে যায়। তো সোজাসুজি ভেদ করে চলে যাওয়া মানে কি, বেশিরভাগ রশ্মি তুমি এখান থেকে দাও একটা সোজাসুজি চলে গেল, এখান থেকে দাও একটা সোজাসুজি চলে গেল। এই যে বেশিরভাগই সোজাসুজি ভেদ করে চলে গেল, তার মানে কি রাস্তা ফাঁকা থাকলে কি এক টান দাও না বাইক দিয়ে, তার মানে কি পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। প্রথম সিদ্ধান্ত কি, পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। এবার আসো, আলফা রশ্মি কিন্তু আগেই শিখে আসছি আমরা, হিলিয়াম পরমাণুর দ্বিধনাত্মক নিউক্লিয়াস, মানে এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। এখন কি হয় যে আমাদের এই জায়গায় কিছু কিছু কণা আছে যারা এই যে আমাদের এইখান দিয়ে যে কেন্দ্রে তো আমাদের হচ্ছে নিউক্লিয়াস থেকে আমরা জানি, মানে জানছি আর কি। সো আমাদের এখানে নিউক্লিয়াস আছে, সো এর পাশ দিয়ে যখন যাবে, কিছু কিছু কণা যখন এর পাশ দিয়ে যায়, তখন কি হয়, এইভাবে বেঁকে যায়। কারণ কি, আমাদের হচ্ছে কেন্দ্রে ধনাত্মক চার্জ, আবার এটাও একটা ধনাত্মক চার্জ। কুলম্বের সূত্র কি বলে, ধর্মধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে ওরা কি করে, একটু বেঁকে চলে যায়, ঠিক আছে। তার মানে এখানে কি হয় যে আমাদের এই জায়গায় পরমাণুর কেন্দ্রে কিছু একটা আছে, আমরা বুঝতে পারতেছি। এবং একটা রশ্মি আছে, ধরো 20,000-এ একটা এমন রশ্মি হয় যারা সোজাসুজি এভাবে যায়, সোজাসুজি এভাবে যেয়ে পুরো উল্টা পথে বেঁকে আসে। এই যে একদম কেন্দ্র বরাবর যায়, যে আবার উল্টা পথে বেঁকে আসে। এই জিনিসটা কি বোঝায় আমাদের, যে পরমাণুর কেন্দ্রে নিশ্চয় ধনাত্মক চার্জযুক্ত কিছু একটা আছে, সেটাই হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আমরা কি বুঝলাম, যেটা সোজাসুজি ভেদ করে চলে গেল অনেকখানি, সেটা পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, প্রায় 99%। একটা হচ্ছে কিছু অংশ একটু হালকা বেঁকে গেছে, মানে কেন্দ্রে কিছু একটা আছে বুঝতে পারতেছি। আর একটা সোজাসুজি 20,000-এ একটা, এইসব তথ্যগুলো ইম্পর্টেন্ট, 20,000-এ একটা হচ্ছে উল্টা পথে ফিরে আসে। সো 20,000-এ একটা উল্টা পথে ফিরে আসা মানে এটা হচ্ছে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে। এবং তিনি আবার বলছেন যে পরমাণুর কেন্দ্রের যে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস আছে, একে এর চারিধারে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে, কিন্তু কেমন কক্ষপথে ঘুরে সেটা বলা নাই। তাহলে আমরা কি কি তথ্য পাইলাম, যে পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস আছে, পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলো ঘুরতেছে, এতটুকু পাইছি। সো এই তথ্যগুলো মনে রাখলেই হচ্ছে যে 20,000-এ একটা, এগুলো একটু খেয়াল রাখো ভাইয়া, আমাদের আসতে পারে, ঠিক আছে। আর এই জিঙ্ক সালফাইড পর্দা এই দীপ্তিমান করে, তাহলে কোন ক্ষেত্রে তুমি জিঙ্ক সালফাইড পর্দায় দীপ্তি রাশিটা পাচ্ছ না, একদম মাঝ দিয়ে গেলে, কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু এই জিঙ্ক সালফাইড পর্দায় যে একটা রিফ্লেকশন তুমি চোখে দেখতে পাবা, ঠিক আছে। সো এই হচ্ছে ওভারঅল ব্যাপার, 99% ভেদ করে চলে যায়, তার মানে পরমাণুর 99% অংশই কিন্তু ফাঁকা। এই জিনিসটা মাথায় রাখলাম। এখন আসো যে আমাদের এই জিনিসগুলোই সব লেখা আছে, আমি তোমাকে কয়েকটা জিনিস বলে দিচ্ছি যেগুলো বিগত বছরে আসছে। এক হচ্ছে তোমার পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ব্যাস খুব ইম্পর্টেন্ট। পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের ব্যাস এটা হচ্ছে আমার মনে রাখা লাগবে। সো নিউক্লিয়াসের ব্যাসটা মনে রাখবো, তারপর হচ্ছে একটা পরমাণুর ব্যাস মনে রাখবো। সো মনে রাখবা একটা পরমাণুর ব্যাস হচ্ছে পরমাণুর ব্যাস, পরমাণু তো অবশ্যই বড়, পরমাণু অনেক বড়। সো এটার ব্যাস আমাদের দেওয়া আছে কোশ্চিনে, এটার ব্যাস হচ্ছে আমাদের এরকম 10⁻⁻13
সেন্টিমিটার, 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার, অথবা এটাকে বলা যায় তাহলে 10 টু দি পাওয়ার -15 মিটার, ঠিক আছে। আর হচ্ছে আমাদের নিউক্লিয়াস, যেটা নিউক্লিয়াসের ব্যাস, নিউক্লিয়াস কি একটা ছোট জায়গা জুড়ে এসেছিল না পরমাণুর কেন্দ্রে, তাহলে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে অনেক ছোট, নিউক্লিয়াস হচ্ছে অনেক ছোট, এটার ব্যাস হচ্ছে, আচ্ছা আমরা একটু ভুল বলছি, উল্টা পাল্টা করো না ভাইয়া, হচ্ছে উল্টা পাল্টা করবা না, ঠিক আছে। নিউক্লিয়াসের পরমাণুর ব্যাস যেটা, সেটা হচ্ছে আমাদের এরকম, পরমাণুর ব্যাস এখানে আমরা যদি বলি, ব্যাস হচ্ছে আমাদের এরকম, এটা এখানে আমরা দিতেছি 10 টু দি পাওয়ার -8 সেন্টিমিটার, বা এটাকে যদি মিটারে নাও তাহলে এটা আসবে 10 টু দি পাওয়ার -10 মিটার। আর নিউক্লিয়াসটা অনেক ছোট না, সো নিউক্লিয়াসটা যেহেতু অনেক ছোট, সো নিউক্লিয়াসের ব্যাস আমাদের এখানে দেখো, নিউক্লিয়াসের আকার দেওয়া আছে 10 টু দি পাওয়ার -13 সেন্টিমিটার, মিটারে নিলে 10 টু দি পাওয়ার -15 মিটার। সো এই যে কোশ্চিনটা ভাইয়া, এই কোশ্চিনটি স্টার মার্ক করেন। বিগত বছরে আমি যখন কোশ্চিন ব্যাংক দেখলাম 3বার, মেডিকেল এবং অ্যাডমিশন এবং ডেন্টাল মিলিয়ে 3বার এই কোশ্চিন আসছে যে আমাদের পরমাণুর ব্যাস কত, হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, আর নিউক্লিয়াসের হচ্ছে ওই জায়গাটুকুর ব্যাস কত। আমি মনে রাখবো যে পরমাণু তো অনেক বড়, সো আমাদের একটা কনফিউশন হইতে পারে যে ভাইয়া 10 এর উপর 10 টু দি পাওয়ার 8 আর হচ্ছে 8 বড় নাকি 10 টু দি পাওয়ার হচ্ছে 13 বড়। ভাইয়া নেগেটিভের মধ্যে যেটা ছোট ওইটাই বড়, তাহলে এটা হচ্ছে নেগেটিভ, জেনের পর নেগেটিভ, মানে এইটাই হচ্ছে বড়, এটা হচ্ছে পরমাণু, আর এটা হচ্ছে ছোট, মানে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এই জিনিসটা মাথায় রাখবে, এই কনফিউশনটার জন্যই কিন্তু কোশ্চেনটা করে, ঠিক আছে, এই কনফিউশনটার জন্যই কোশ্চেনটা করে। সো আমরা একটু মনে রাখবো, এই জিনিসটা মাথায় রাখবো, ওকে। সো তারপরে আসো রাদারফোর্ডের পরমাণু মডেলের, ওই যে বলা হয়েছে যে রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা আছে। তিনি রাদারফোর্ড সাহেব কি বলছেন, রাদারফোর্ড সাহেব বলছিল যে এটা হচ্ছে বিজ্ঞান, এটা তিনি তো সোলার মডেলের সাথে কল্পনা করছেন। সোলার মডেল মানে কি, সূর্য যেমন কেন্দ্রে থাকে তেমন হচ্ছে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। এখন চিন্তা করো, সূর্যের কোনো চার্জ নাই, নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক, তাহলে একটা চার্জিত বস্তুর সাথে একটা অচার্জিত বস্তুর তুলনা সঠিক না, তাহলে সীমাবদ্ধতা। আবার বলছে যে সূর্য কেন্দ্রে থেকে গ্রহগুলোকে চারদিকে নিয়ে ঘুরে, আবার নিউক্লিয়াস কেন্দ্রে থেকে ইলেকট্রনগুলোকে নিয়ে ঘুরে। এখন চিন্তা করো, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর আমাদের হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ। পজিটিভ আর নেগেটিভের মধ্যে কি আমার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, কিন্তু আমাদের হচ্ছে গ্রহ আর হচ্ছে সূর্যের মধ্যে কোনো হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে না, উল্টা পৃথিবীর দুইটা বস্তু, তার মানে এর মধ্যে হচ্ছে মহাকর্ষ বল কাজ করে। তাহলে মহাকর্ষ বল কোথায় আর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কোথায়, দুইটা কখনোই সেম হইতে পারে না। তার মানে সোলার মডেল যিনি যে ধারণাটা দিলেন, এটা আসলে সীমাবদ্ধতায় পড়ে গেল, এটা ভুল ছিল, ভুল তো না, আমরা বলবো যে ত্রুটি ছিল এখানে, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার, সোলার মডেল এই জন্য বলা হইতো। সো আমরা এই জিনিসগুলো আশা করি বুঝতে পারছি। আর স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল সব আমি বলে দিছি ভাই, এখন তোমার কাজ হচ্ছে বই পড়া, মেডিকেলের ক্ষেত্রে বই পড়ে দাগাই ফেলা, বইটা দাগাই ফেলা, নিজে দাগানো, পিডিএফ কালেক্ট করার থেকে নিজে দাগাও, এখনো টাইম আছে। আমি যা যা বলতেছি সেই লাইনগুলো জাস্ট দাগাই ফেলবা, ঠিক আছে। আচ্ছা, সো এখন আসো আমাদের এই যে সবকিছু এখানে দেওয়া আছে, সীমাবদ্ধতার মধ্যে তো বলছি যে হচ্ছে তিনি এটাকে বলছিলেন যে হচ্ছে সোলার মডেল, যেটা হচ্ছে কোনো ধারণা নাই। তারপর ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরতেছে সেটার কোনো ধারণা দেওয়া হয় নাই, সো ইলেকট্রনের কক্ষপথের কোনো ধারণা দেওয়া হয় নাই। তারপর পরমাণু যে বর্ণালীর সেটার কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই। তারপর ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে এটা বলা হয়েছে কিভাবে ঘুরবে, কক্ষপথের ধারণা দেওয়া হয় নাই। তারপর এই গ্রহগুলোর সাথে ইলেকট্রনের তুলনা সঠিক হয় নাই, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, গ্রহের কোনো চার্জ নাই, তাহলে এটার তুলনা সঠিক হয় নাই। আচ্ছা, তারপর আরেকটা জিনিস, ম্যাক্সওয়েলের তত্ত্ব মানে নাই। ম্যাক্সওয়েলের তত্ত্বটা কি, ম্যাক্সওয়েলের তত্ত্ব ছিল যে আমাদের কোনো একটা হচ্ছে ধনাত্মক চার্জ বা হচ্ছে কোনো একটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে আরেকটা যদি চার্জিত বস্তু ঘুরতে থাকে, তাহলে ক্রমান্বয়ে সে কেন্দ্রে পতিত হবে। মানে এখানে দেখো আমি ব্যাপারটা বুঝাই, যে আমাদের কেন্দ্রে নিউক্লিয়াস ছিল, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ক্রমান্বয়ে ইলেকট্রন ঘুরতেছে। কে ঘুরতেছে? ইলেকট্রন। সো এই যে ইলেকট্রন যখন ঘুরবে, এটা পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, তাহলে দুইজন আকর্ষণ করে কি হবে, একটা পর্যায়ে ইলেকট্রনগুলো এরকম এসে কেন্দ্রে পড়ে যাবে। এটা ছিল ম্যাক্সওয়েলের তত্ত্ব। আসলে কি পড়ে না, তার মানে ম্যাক্সওয়েলের তত্ত্বটাও রাদারফোর্ড পরমাণু মডেল মানে নাই। সো আসলে এটা ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেল না মানলে সমস্যা ছিল। সো তাইলে রাদারফোর্ডের সব কাহিনী শেষ। এবার আমরা বোর পরমাণু মডেলে চলে আসছি। বোর পরমাণু মডেল কেন আসছে? কারণ রাদারফোর্ডের অনেক সীমাবদ্ধতা ছিল। তো 1913 সালে বোর পরমাণু মডেল আবিষ্কার হয়। এটার মূল ভিত্তি হচ্ছে, আগেই বলে আসছি, ম্যাক্সওয়েলের
সরি, এটার মূল ভিত্তি হচ্ছে আমাদের কোয়ান্টাম তত্ত্ব। এটা কিন্তু একবার আসছে, এটা কিন্তু ভালোভাবে নোট করেন। কোয়ান্টাম তত্ত্ব কার কাছে ছিল? ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব থেকে এটা আসছে। সো এখানে প্রস্তাবনা ছিল তিনটা। একটা হচ্ছে, একটু আগে চিন্তা করো, ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতির ধারণা দেয় নাই, তাহলে ইলেকট্রনের যে ঘুরে সেই প্রধান কক্ষপথ সম্পর্কে প্রথম ধারণা দেওয়া হয়েছে, এই যে এটা প্রধান কক্ষপথ। সেকেন্ড হচ্ছে ইলেকট্রন, একটু আগে বলা হয়েছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ ঘুরলে কেন্দ্রে পড়ে যাওয়ার কথা ছিল, তাহলে কেন্দ্রে তো পড়তেছে না। তার মানে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রন যখন একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তখন একটা নির্দিষ্ট নিজের কক্ষপথে ঘুরে, তখন সে একটা কৌণিক ভরবেগ সংরক্ষণ করে। এর মানটা হচ্ছে, কৌণিক ভরবেগের যে মানটা, এটা খুবই ইম্পর্টেন্ট। কৌণিক ভরবেগের মানটা হচ্ছে, আমরা মনে রাখবো, এল সমান mvr ইকুয়ালস টু nh/2π। এবং এইটা তোমরা হচ্ছে একদম স্টার মার্ক করো, এটা থেকে আমার বিগত বছরে 3 বার কোশ্চিন আসছে, এই যে কৌণিক ভরবেগের ধারণা থেকে। সেই জন্য আমরা এই জায়গাটা খুবই ভালোভাবে পড়বো। কি কি কোশ্চিন আসছে, যেমন দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত, তারপর mvr এর এখানে m দ্বারা আসলে কি বোঝায়, ইলেকট্রনের ভর নাকি প্রোটনের ভর, এইটা হচ্ছে সত্য মিথ্যা টাইপের একটা কোশ্চিন আসছে বিগত বছরে, ঠিক আছে। সো এই জন্য এইটা একটু স্টার মার্ক করেন। আচ্ছা, সো ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা যদি আমরা দিই, আমরা জানি ইলেকট্রন সমূহ কি হয়, ইলেকট্রন সমূহ একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এটা কে বলছেন? এটা বলছে হচ্ছে বিজ্ঞানী বোর। সো বোর বলছে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বৃত্তাকার কক্ষপথে ঘুরে। সো এই বৃত্তাকার কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা, এই যে কক্ষপথ, এই কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। এই কোশ্চেনটা আসছে, স্টার মার্ক করেন, যে একটা শক্তি স্তরের বা একটা অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। অরবিট মানেই শক্তি স্তর, এই জায়গাটা খুব সতর্ক। অরবিট আর অরবিটাল বললে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেম না। অরবিট মানে শক্তি স্তর 2n², ঠিক আছে। এটা আমরা বিস্তারিত পড়বো একটু আগে। এখন দেখো, আমাদের n সমান, যদি আমার ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরে, তাহলে n এর ভ্যালু 1, দ্বিতীয় কক্ষপথে ঘুরলে 2, তৃতীয় হলে 3, 4, 5। এখন এই জিনিসটাকে তিনি আবার পরবর্তীতে কে শেল, এল শেল, এম শেল এভাবে প্রকাশ করছেন। তাহলে n সমান 1 হলে এটাকে বলা হয় কে শেল, n সমান 2 হলে এটাকে বলা হয় এম শেল, n সমান 3 হলে এটাকে বলা হয় কে এল, সরি এল কই, একটু ভুল করছি, কে এল এম এন ও। সো এন সমান যদি 2 হয় তাহলে এটা এল, 3 হলে এম, এইভাবে হচ্ছে চলতে থাকে, ঠিক আছে। তো আমাদের একটা কোশ্চিন আসে, যে আমাদের এখান থেকে ধরো আমরা একটা কোশ্চিন করলাম যে এম শেলে ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, ইলেকট্রন কতটি। তাহলে এম শেলে ইলেকট্রন কতটি থাকতে পারে ভাই? এম শেলে মানে হচ্ছে ছোট হাতের কোন, এন এর ভ্যালু কত, কে এল এম, তার মানে এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 2n² মানে 2 × 3² মানে 18টা ইলেকট্রন থাকতে পারে, ঠিক আছে। সো এই জিনিসগুলো একটু সতর্কভাবে আমরা মাথায় রাখবো, বা আমাদের আসতে পারে যে তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারে, 2n² করে দিবা। এবার যদি কোশ্চেন আছে পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, পঞ্চম। সো পঞ্চম শক্তি স্তরে ইলেকট্রন 2n² বসাইলে আসে কত, 2n² বসাইলে আসে 50টা। কিন্তু তুমি চিন্তা করো, আমার একটা হচ্ছে ষষ্ঠ বা সপ্তম পর্যায়েও কিন্তু যায়, আমার মৌল 50টা থাকে না, সর্বোচ্চ থাকে 32টা। তাইলে এরকম পঞ্চম দিলে আমরা মনে রাখবো আমার সর্বোচ্চ এই সূত্রটা খাটে চতুর্থ পর্যন্ত। তাহলে আমরা এখানে বসাবো 2n² 2 × 4 বসাই দিব। সো 4 এর চেয়ে বেশি হলেই 4 বসাবো, তাহলে ইলেকট্রন থাকতে পারে 32টা। সো এটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা আশা করি বুঝছি ভাইয়া, একদম তোমাকে সুন্দরভাবে বুঝাই দিলাম, আশা করি প্রবলেম হবে না। সো আসো, ইলেকট্রনের কৌণিক ভরবেগের ইলেকট্রনের এই ধারণাগুলো পাইছো, একে বলে শক্তি স্তর বা অরবিট। সো এই জিনিসগুলো আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি। এখন ইলেকট্রনের কৌণিক ভরবেগ কি বলা হয়েছে, ইলেকট্রন যখন এই যে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতেছে, তখন তার কৌণিক ভরবেগ সংরক্ষিত, এবং এই মানটা হচ্ছে এল সমান mvr ইকুয়ালস টু nh/2π। এখানে এলও হচ্ছে কৌণিক ভরবেগ, আবার এই পুরোটা mvrও পুরোটা মিলেই কৌণিক ভরবেগ। তাহলে কৌণিক ভরবেগ সমান এল অথবা কৌণিক ভরবেগ সমান mvr ইকুয়ালস টু nh/2π। সো এই জিনিসটা মাথায় রাখবে। এখন এখানে এম এর পরিচয় কি, এই সূত্রগুলোর মধ্যে পরিচয়টা একটু ইম্পর্টেন্ট। সো মনে রাখবা যে এখানে কি পরিচয়টা, এখানে কৌণিক ভরবেগ mvr অথবা এল, এটা হচ্ছে কৌণিক ভরবেগ, আর এখানে যে এইচটা আছে এটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এই প্লাঙ্কের ধ্রুবকের মানটা হচ্ছে 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড, অথবা 6.626 × 10⁻⁻27 আর্ক সেকেন্ড। তার মানে কি হচ্ছে, জাস্ট এখানে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে 1 জুল সমান 10⁻7 আর্ক।
জুল হচ্ছে এসআই ইউনিট শক্তির, আর আর্গ হচ্ছে আমাদের সিজিএস ইউনিট। সো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার, ঠিক আছে? আমরা আশা করি বুঝছি। এখন যদি আমি তোমাকে এটা কোশ্চিন দিই, কোশ্চিনটা হচ্ছে এরকম যে আমাদের এখানে কৌণিক ভরবেগের রাশিমালার মধ্যে এম কি বোঝায়? এম বোঝায় হচ্ছে ইলেকট্রনের ভর, নট প্রোটনের ভর। এই প্রোটনের ভর দিয়ে সত্য মিথ্যার মধ্যে আসছিল, ঠিক আছে? ভি কি? ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে সেই কক্ষপথের বেগ। আর কি? ইলেকট্রন যে কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ, সব ইলেকট্রনের, ঠিক আছে? এখানে প্রোটন টোটনের না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবে। এখন যদি বলে দ্বিতীয় কক্ষপথে কৌণিক ভরবেগের মান কত, তাহলে এটা হবে এল অথবা এম ভি আর ইকুয়ালস টু এন এর ভ্যালু দ্বিতীয় বসাই দিব 2h বাই টুয়াইস, সরি এখানে হচ্ছে n মানে 2h বাই 2 পাই। সো এখান থেকে 2 কাটা যায়, তাহলে এখানে আসবে h বাই পাই, ঠিক আছে? এই যে এই ধরনের কোশ্চেন আসতে পারে, ছোটখাটো ম্যাথ একদম, ঠিক আছে? সো এখন এখানে জুল পার আর্গের এই সূত্রগুলো মনে রাখলাম। লাস্টেরটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত ধারণা। সেটা হচ্ছে ইলেকট্রন এতক্ষণ কোথায় ঘুরতেছিল? এই নির্দিষ্ট নিজের কক্ষপথেই ঘুরতেছিল। এখন ইলেকট্রন এই কক্ষপথ থেকে যদি এই কক্ষপথে চলে যায়, তখন হচ্ছে শক্তির শোষণ হবে না বিকিরণ হবে? ইলেকট্রন যখন এই নিচ থেকে উপরে যাবে তখন কি হবে ভাইয়া? তখন হবে হচ্ছে শক্তির শোষণ। ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উপরের শক্তি স্তর যাবে তখন হবে শক্তির শোষণ। আর ইলেকট্রন যখন এই উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে আসবে তখন কি হবে? শক্তির বিকিরণ। এই জিনিসটাই বলা হয়েছে, শক্তির বিকিরণ। এবং এই শক্তির শোষণ এবং বিকিরণের কারণে বর্ণালীর সৃষ্টি হয়। তার মানে যদি আমরা বলি যে বর্ণালীর সৃষ্টি, এটা কোন মডেলের সাথে সামঞ্জস্যপূর্ণ? বোর। বর্ণালীতে ব আছে, বোরে ব আছে, মনে রাখবা, ঠিক আছে? এবং এটা বোরের তৃতীয় স্বীকার্যের সাথে সম্পর্কযুক্ত। সো এখানে আমাদের বেশ কিছু সূত্র আছে, সূত্রগুলো একটু মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে শক্তি ই সমান আমাদের এইচ নিউ। হ্যাঁ, এখানে নিউ মানে বুঝাই হচ্ছে ভাইয়া কম্পাঙ্ক। নিউ মানে কি বুঝাই? কম্পাঙ্ক। আবার নিউ মানে আমরা জানি, নিউ মানে হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে আমরা এখানে কি বসাই দিতে পারি? এটা সমান বসাই দিতে পারি এইচ সি বাই ল্যামডা। তার মানে এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে কম্পাঙ্ক মানে হচ্ছে সি বাই ল্যামডা, আলোর বেগ বাই ল্যামডা। এখানে আলোর বেগের মান তো আমরা সবাই জানি, আলোর বেগের মান হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, ঠিক আছে? সো এই জিনিসগুলো ছোটোখাটো জায়গায় এগুলো আসতে পারে টুকটাক। সো এখানে বেশ কিছু একক একটু জানা লাগে, এককগুলো আমি উপর দিয়ে লিখে দিচ্ছি ভাইয়া, তোমরা একটু সুন্দর মতো নোট করে, ভাই কেউ নোট সাবমিট করো না কেন এই গ্রুপে? না করলে কেমিস্ট্রিওয়ালা যে আমার গ্রুপটা আছে ওই জায়গায় তুমি নোট সাবমিট করবা, কেমিস্ট্রিওয়ালাতে তুমি নোট সাবমিট করে দিবা, ঠিক আছে? ভাইয়া অ্যাপ্রুভ করার জন্য বসে আছি, ঠিক আছে? সুন্দর মতো ক্লাসের হেডিং দিয়ে নোট সাবমিট করবা। সেটা হচ্ছে 1 অ্যাংস্ট্রম ইকুয়ালস টু 10⁻⁻10 মিটার, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখা লাগবে। 1 অ্যাংস্ট্রম সমান 10⁻⁻10 মিটার। ওকে, সো আরেকটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। এই জিনিসটা মানে ন্যানোমিটারটা অনেক ছোট একটা অংশ। তারপর এই সেম ভাবে তুমি বলতে পারো 1 ন্যানোমিটার সমান 10⁻⁷ সেন্টিমিটার। সেম ভাবে তুমি যদি এটাকে উল্টা করে মনে রাখতে চাও তাহলে বলতে পারো 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার, যেটা তোমার ইজি। 1 সেন্টিমিটার সমান 10⁷ সেন্টিমিটার, ঠিক আছে? সো এই জিনিসগুলো ভাইয়া সুন্দর মতো মাথায় রাখবো আমরা, ঠিক আছে? এই জিনিসগুলো সুন্দর মতো মাথায় রাখবো। আবার এখানে যে কম্পাঙ্ক নিউ, এই নিউ এর একক হচ্ছে পার সেকেন্ড অথবা হার্জ, পার সেকেন্ড অথবা হার্জ, ঠিক আছে? এটা হচ্ছে এসআই ইউনিট, এসআই ইউনিট। সো এই জিনিসগুলো আমরা মাথায় রেখে আমাদের অবশ্যই ম্যাথগুলো করব। সো আমাদের মিটারে, অ্যাংস্ট্রমে থাকলে মিটারে নিয়ে যাইতে হবে 10⁻⁻10 মিটার। ন্যানোমিটারে থাকলে কিভাবে সেন্টিমিটারে যেতে হয়, কিভাবে মিটারে যেতে হয়, ডিরেক্ট গুণ করে চলে যাব। এই জিনিসগুলো একটু কষ্ট করে মাথায় রাখবা, মেডিকেলের ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এই জিনিসগুলো মাথায় রাখবো। ওকে, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা আছে। সো বর্ণালীর ব্যাখ্যা তো করতে পারলো, জানলাম যে আমাদের কিন্তু শুধুমাত্র 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা তিনি করতে পারছেন, 1 ইলেকট্রন বিশিষ্ট শুধুমাত্র। তাহলে আমি যদি এরকম 1 ইলেকট্রন বিশিষ্ট মানে কি? হাইড্রোজেনেরটা করতে পারছে, হিলিয়াম প্লাসেরটা করতে পারছে, লিথিয়াম 2+এরটা করতে পারছে। দেখো প্রতিটারই ইলেকট্রন কিন্তু একটা। এটার ইলেকট্রন তো জানি আমরা, প্রোটন 1 মানে এটার ইলেকট্রন 1। হিলিয়ামের প্রোটন কয়টা? 2টা, তাই না? 2টা, কিন্তু এখানে +1 আছে, তার মানে 2 - 1, এখানে ইলেকট্রন একটা। লিথিয়ামের প্রোটন কয়টা? 3টা, এখানে 2+ আছে মানে একটা। সো এইগুলোর কিন্তু ব্যাখ্যা করতে পারছেন। কিন্তু আমাকে যদি এরকম দেয়া থাকে যে বোরন 3+, এটার কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারে নাই, কারণ এখানে ইলেকট্রন কয়টা? 5 - 3, 2টা। সো মানে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী শুধুমাত্র ব্যাখ্যা করতে পারছেন, একাধিক ইলেকট্রন এটা পারেন নাই। ওকে, তারপরে
তিনি বলছেন যে পরমাণুর বর্ণালী, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীগুলো অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় না, একটা মাত্র সুস্পষ্ট রেখা পাওয়া যায়। কিন্তু আমরা যখন বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা দেখছি, তখন দেখছি বর্ণালী বীক্ষণ যন্ত্র দ্বারা যখন আমরা এখানে খেয়াল করছি, তখন দেখছি আমাদের এই হাইড্রোজেন পরমাণুর বর্ণালীগুলো অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়। এখন এই যে সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, তিনি তো বললেন মাত্র একটা রেখা, তার মানে সূক্ষ্ম রেখায় বিভক্ত হয় মানে এখানে ঝামেলা আছে। সো মনে রাখবা যে এখানে সূক্ষ্ম রেখায় যদি বিভক্ত হয়, তাহলে এটা যদি আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে বিভক্ত হয়, তড়িৎ ক্ষেত্রের প্রভাবে সূক্ষ্ম রেখায় বিভক্ত হলে সেই প্রভাবটার নাম হচ্ছে স্টার্ক প্রভাব। কারণ মিচেল স্টার্ক, অস্ট্রেলিয়ান ফাস্ট বলার, একদম তড়িৎ ক্ষেত্রে বিদ্যুতের গতিতে বল ছুড়ে, তার মানে এটা হচ্ছে স্টার্ক প্রভাব। আর আরেকটা আছে হচ্ছে চুম্বক ক্ষেত্রের প্রভাবে, যদি এটা চুম্বক ক্ষেত্রের প্রভাবে অনেকগুলো সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়, তখন এটাকে বলা হয় বিজ্ঞানী জিম্যানের নাম অনুসারে জিম্যান প্রভাব। ঠিক আছে, সো এখান থেকে বিজ্ঞানী জিম্যান চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করে ফেলেন। ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবো। ওকে, সো তাহলে এই জিনিসটা মাথায় রাখলাম, এই জিনিসটা মাথায় রাখলে আমাদের মোটামুটি হচ্ছে এই যে স্টার্ক প্রভাব আর জিম্যান প্রভাবের কাহিনী আছে, স্টার্ক প্রভাব, জিম্যান প্রভাব, যে বর্ণালী রেখাগুলোর সূক্ষ্ম রেখায় যদি বিভক্ত হয় হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্রের প্রভাবে, তাহলে এটা স্টার্ক প্রভাব, আর যদি চুম্বক ক্ষেত্রের প্রভাবে এটা জিম্যান প্রভাব। ঠিক আছে, সো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তারপর আমাদের যে আধুনিক কোয়ান্টাম তত্ত্বগুলো আছে, ঠিক আছে, এইগুলো কিন্তু তিনি মেনে চলেন না। বোর পরমাণু মডেল আধুনিক কোয়ান্টাম তত্ত্ব মেনে চলে না। এটা কি দেখে বোঝা যায়? কারণ বোর পরমাণু মডেলের পরেই আধুনিক কোয়ান্টাম তত্ত্বের মডেলগুলো আবিষ্কার হয়েছে। ঠিক আছে, বোর পরমাণু মডেলের পরে কি আবিষ্কার হয়েছে? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, তার মানে এটা সে মানতো না। তারপরে আমাদের হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ ইকুয়েশন, তার মানে এটাও সে মানে নাই। শ্রোডিঞ্জারের ইকুয়েশন, এটাও সে মানে নাই। ঠিক আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি মানে নাই, ডি ব্রগলির তরঙ্গ ইকুয়েশন মানে। এখন ডি ব্রগলির তরঙ্গ ইকুয়েশনটা কি ছিল? ডি ব্রগলির তরঙ্গ ইকুয়েশনটা ছিল এরকম, বিজ্ঞানী ডি ব্রগলি সাহেব সর্বপ্রথম ইলেকট্রনের কণা এবং তরঙ্গ ধর্মের মধ্যে একটা হচ্ছে সম্পর্ক বা একটা জিনিস আবিষ্কার করেন, এটাকে বলা হয় ইলেকট্রনের দ্বৈত ধর্ম। তো একটা কোশ্চিন আসে যে ইলেকট্রনের দ্বৈত ধর্ম এটা কার মডেল অনুযায়ী হচ্ছে আবিষ্কৃত হয়? সেটা ডি ব্রগলি। আবার কণা প্লাস তরঙ্গ ধর্ম দুইটাই মানে কি? ডি ব্রগলির ইকুয়েশন। সো ডি ব্রগলির ইকুয়েশনটা এরকম ছিল, জাস্ট ইকুয়েশনটা মনে রাখো, এটা ল্যামডা ইকুয়ালস টু এইচ ডিভাইডেড বাই এমভি, এটা হচ্ছে ডি ব্রগলির ইকুয়েশন। সো ডি ব্রগলির ইকুয়েশন এটা দেখো, এটা হচ্ছে তোমার তরঙ্গ ধর্ম, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য, আর হচ্ছে এম কি? এম হচ্ছে কণার ভর, তার মানে এই যে এম ল্যামডা এম বাই ভি, এটা হচ্ছে কণা ধর্ম। তাহলে এখানে একই সাথে ইলেকট্রন কণা ধর্মও দেখাচ্ছে, তরঙ্গ ধর্মও দেখাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে বোর পরমাণু মডেলে শুধুমাত্র ইলেকট্রনটার ভর ওই যে আমরা বের করি না, সো এখানে খালি কণা হিসেবে কল্পনা করা হয়েছে, কিন্তু ডি ব্রগলিতে কণা প্লাস তরঙ্গ দুইটাই আবিষ্কার করা হয়েছে। তাহলে এটাও হচ্ছে বোর পরমাণু মডেল মানলো না। তাহলে আমাদের কি কি শেষ হইলো? আমাদের শেষ হয়েছে হচ্ছে রাদারফোর্ড, আমাদের শেষ হয়েছে বোর, আমাদের শেষ হয়েছে পরমাণুর মূল কণিকা, আমাদের শেষ হয়েছে বিজ্ঞানীদের ইতিহাস, আমাদের শেষ হয়েছে আলফা কণার যে জায়গাটা। তাহলে এই জিনিসগুলো আশা করি ভাইয়েরা আমরা সবাই বুঝতে পারছি। আমরা নেক্সট যে অংশটি স্কিপ করে আসছি, এখন আমরা টুকটাক করে যাইতে পারি। সেটা হচ্ছে আমাদের এই জায়গাটা ছিল, এটা হচ্ছে আমাদের ফার্স্টের দিকে একটা অংশ ছিল, সেটা হচ্ছে এই যে এখানে তেজস্ক্রিয়তা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় আমরা যদি যাইতে চাই, তার আগে আমরা আসো যে আমার পরমাণু যে জায়গাটা পাইলাম বা মৌল যে জায়গাটা পাইলাম, পরমাণুর ভরকেই পারমাণবিক ভর বলে। এবং পারমাণবিক ভর প্রকাশ করার জন্য বা আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশ করার জন্য তিনটা স্কেল আছে। কয়টা? তিনটা। এই যে সংখ্যাগুলো ইম্পর্টেন্ট। কয়টা স্কেল আছে? তিনটা স্কেল আছে, তিনটা। সো একটা হচ্ছে হাইড্রোজেন স্কেল, একটা হচ্ছে আমার অক্সিজেন স্কেল, আর একটা হচ্ছে আমার কার্বন স্কেল। সো এই হাইড্রোজেন আর অক্সিজেন এখন মানা হয় না, অনেক প্রাচীনের। কার্বন স্কেলটা গুরুত্বপূর্ণ, সো কার্বন স্কেল নিয়ে আমরা পড়ালেখা করব। সো কার্বন স্কেলের জিনিসটা কি? কার্বন স্কেলের জিনিসটা হচ্ছে এই যে এখানে সংজ্ঞাটা, এখানে সূত্রটা দেখো ডিরেক্ট, যে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, কোনো একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হবে ওই যে তোমার হচ্ছে মৌলটা দিবে, সে মৌলের একটি পরমাণুর ভর। ধরো অ্যালুমিনিয়ামের বের করতে দিচ্ছে, তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর উপরে থাকবে। কি থাকবে? একটি পরমাণুর ভর উপরে থাকবে, এবং এটাকে প্রকাশ করা হবে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 অংশের সাপেক্ষে। তার মানে উপরে থাকবে হচ্ছে যে মৌলটা, ধরো অ্যালুমিনিয়ামের বের করবো, তাহলে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর আমি উপরে দিব। অ্যালুমিনিয়ামেরটা দিয়ে কেন করাচ্ছে? তোমরা এটা এসএসসিতে পড়ছো, অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। আর নিচে দিব হচ্ছে কার্বন 12 আইসোটোপের একটা ভর আছে, এই ভরের 1/12 অংশ। তাহলে চিন্তা করো ভাইয়া, আমার অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর আমি বের করব,
আমি তো চিন্তা করতেছি কার্বন 12 আইসোটোপের সাহায্যে। তুমি ফিজিক্সে একটা জিনিস পড়ছো না, একজনের সাপেক্ষে আর একজনের কোনো কিছুকেই বলা হয় আপেক্ষিক, তার মানে এই ভরটা তুমি যেটা পাবা এটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। সো এই যে কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 কার্বন 12 আইসোটোপের ভরের 1/12 এই মানটাই হচ্ছে সেই আমার 1 AMU, অথবা এই মানটাকেই বলা হয় 1 ডাল্টন। এই মানটার ভ্যালু হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম, অথবা 1.66 × 10⁻27 কি ভাইয়া কেজি। এই জিনিসটাই এখানে বলা হয়েছে। আমি যেই জিনিসটা তোমাকে পড়ায় আসছিলাম কোথায়, ওই যে আলফা কণার ভর বের করার সময়, হাইড্রোজেনের 4 গুণ, হাইড্রোজেনের হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভরকে ধরা হয় 1 AMU। তাহলে হাইড্রোজেনের আপেক্ষিক পারমাণবিক ভর যদি 1 AMU হয়, তাহলে হিলিয়ামের ভর হচ্ছে 4, তাহলে এটা হাইড্রোজেনের 4 গুণ, তার মানে এটাকে 4 AMU বলা হবে। আর হিলিয়ামের যে দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এটা হচ্ছে দ্বিধনাত্মক নিউক্লিয়াস, এটাকেই বলা হয় আলফা কণা। তার মানে একটার সাথে আরেকটা এখন আশা করি তোমরা রিলেট করতে পারতেছো। সো ভাইয়ারা একটু মনোযোগ দিয়ে আমরা পড়ালেখা করবো, ঠিক আছে? সো আমরা এই জায়গা থেকে কি কি মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর মাপার স্কেল 3টা, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, ঠিক আছে? আমাদের এখন আধুনিকভাবে মাপা হয় কার্বন, এটার সূত্রটা মনে রাখবো। আর এই যে 1 ডাল্টন বা 1 AMU সমান কত গ্রাম কত কেজি, এটা মনে রাখবো। সো আমাদের এখান থেকে এটাই পড়লেই ডান। এখন আসো আমাদের তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় জিনিসটা কি আমি একটু বলি। আমাদের যেসব পরমাণুর ভর বা যেসব পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা অনেক বেশি, সো অনেক বেশি বলতে 83 বা এর চেয়ে বেশি, তাদেরকে যদি আমরা কোনো উচ্চ গতিশীল প্রোটন, নিউট্রন বা অন্য কিছু নিউক্লিয়াস দ্বারা আঘাত করি বা আলফা কণা দ্বারা আঘাত করি, কিছু একটা দ্বারা আঘাত করলে সেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে হয়। তেজস্ক্রিয় রশ্মি কি কি নির্গত হয়? আলফা, বিটা, গামা। এই যে ঘটনাটাকে বলা হয় তেজস্ক্রিয়তা, আর এই যে রশ্মি, এই রশ্মিগুলোকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। সো এটা প্রাকৃতিকভাবেও হইতে পারে, আবার কৃত্রিমভাবেও হইতে পারে। প্রাকৃতিক মানে কি, যেটা প্রাকৃতিকভাবে হচ্ছে, কৃত্রিম মানে কি, যারা বিজ্ঞানীরা তৈরি করতেছে। তাহলে দেখো এখানে তেজস্ক্রিয় আইসোটোপের প্রকারভেদ আছে, এটাও হচ্ছে এসএসসি টপিক থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে? অতটা ইম্পর্টেন্ট লাগতেছে না আমার। আচ্ছা দেখো, মানে আইসোটোপের ভিতরের জায়গাটা ইম্পর্টেন্ট, এটা একটু দিয়ে রাখা হয়েছে। সো দেখো, প্রাকৃতিক তেজস্ক্রিয় আইসোটোপ হচ্ছে আমরা মনে রাখবো প্রাকৃতিকভাবে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে হয়। ফ্রান্সিয়াম, এটা হচ্ছে রেডন 86, এটা হচ্ছে ফ্রান্সিয়াম, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া রেডিয়াম, তারপর এটা হচ্ছে আমাদের ইউরেনিয়াম। এগুলো প্রাকৃতিক আইসোটোপ। আর কৃত্রিমের মধ্যে যেগুলো হচ্ছে আমরা পরীক্ষাগারে, আমরা ল্যাবে তৈরি করতেছে, এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম। সো কৃত্রিমগুলো টেকনেশিয়াম আছে, সো এরকম অনেক কিছু আছে, ওগানাসন আছে, সো এরকম অনেকগুলোই আছে কৃত্রিম আইসোটোপ। এখন এই জিনিসগুলো একটু আমরা কষ্ট করে মনে রাখবো। এই যে কার্বনের যে আইসোটোপটা 14, দেখো কার্বন হচ্ছে এরকম 14 যে আইসোটোপটা আছে, এটা কিন্তু কৃত্রিম আইসোটোপ, এবং এটার সাহায্যে পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়। কি, পৃথিবীর বয়স কত বছর হইলো এটা নির্ধারণ করা যায়, ঠিক আছে? এটা কিন্তু কার্বনের কৃত্রিম আইসোটোপ, মনে রাখবা। আচ্ছা, সো এই হচ্ছে তোমার ওভারঅল জায়গাটা ভাইয়া। এখন আসো আমরা আস্তে আস্তে যাই। সো আমাদের তেজস্ক্রিয় রশ্মি কি পড়ছি? আলফা, বিটা, গামা। তেজস্ক্রিয় রশ্মি কি? আলফা, বিটা, গামা। সো আলফাকে প্রকাশ করে কিভাবে, তুমি তো শিখে আসছো, সেটা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। তো এটা হচ্ছে এরকম দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিটা মানে ইলেকট্রনের প্রবাহ, তাহলে এটাকে প্রকাশ করে এরকম। গামা মানে হচ্ছে এর ভরও নাই, কোনো হচ্ছে পারমাণবিক সংখ্যাও নাই, তাহলে এই হচ্ছে 00। এইভাবে হচ্ছে প্রকাশ করে, প্রকাশটা বুঝছি। এখন আসো এরপরে যে জায়গাটা আছে, সেটা হচ্ছে আমাদের কোনো একটা জায়গা থেকে যদি আমরা আলফা রশ্মির, আচ্ছা এই জায়গাটা যদি আর একটু সুন্দরভাবে এইখানে দেওয়া আছে, আচ্ছা আমি এই জিনিসটাই খুঁজতেছিলাম, হ্যাঁ ঠিক আছে। সো আলফা, বিটা, গামার মধ্যে দেখো আলফার মাথার উপর কি আছে? দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, তাই না? তাহলে আলফার এখানে যদি আপেক্ষিক চার্জ ধরি, এটা হচ্ছে +2, ঠিক আছে? বিটা রশ্মি -1 কিভাবে ধরছো? প্রোটনে বা হচ্ছে নিউট্রনের সাপেক্ষে। তুমি হচ্ছে বিটা রশ্মি চিন্তা করো, এটা ইলেকট্রন না, বিটা হচ্ছে ইলেকট্রন। সো ইলেকট্রন কেমন থাকে? এরকম -1 না? তাহলে ইলেকট্রনের চার্জ -1 দেখি আমরা হচ্ছে বিটা রশ্মি আপেক্ষিক চার্জ -1 ধরছি। গামা রশ্মি 0। আপেক্ষিক ভর কি? হাইড্রোজেনের তুলনায় আমাদের আলফা রশ্মির ভর কত? 4 গুণ, তার মানে এটা 4 একক, বা এটাকে বলতে পারো 4 AMU। আচ্ছা, বিটা রশ্মির ভর কত? হাইড্রোজেনের তুলনায় বিটা রশ্মির কি কোনো ভর আছে আসলে বলো তো? হাইড্রোজেনের তুলনায় তুমি ধরো হাইড্রোজেনের ভর বা প্রোটনের ভর যদি চিন্তা করো 1.673 × 10⁻27 কেজি, আর আমাদের ইলেকট্রনের ভর কত? 9.11 বা 31, আচ্ছা 11 দিলাম, -31 কেজি।
এই যে আমি আগেই বলে আসছি 10-এর পাওয়ার যার যত বড় সে তত ছোট ভ্যালু। এখন কত ছোট ভাই, অনেক ছোট। তাহলে এই প্রোটনের তুলনায় তুমি যদি আলফা রশ্মির তুলনায় ইলেকট্রনের ভর চিন্তা করো বা বিটা রশ্মির চিন্তা করো, আপেক্ষিক ভর হয়ে যায় 0, গামা তো 0ই, ঠিক আছে। এখন এখানে বলা আছে যে আলফা রশ্মি ধনাত্মক, এটা একক ঋণাত্মক চার্জ, এটা দেখেই বুঝছো। তারপর হচ্ছে এটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এইটা ইম্পর্টেন্ট যে গামা রশ্মিকে বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এবং এটার বেগ, গামা রশ্মির বেগ আলোর বেগের কাছাকাছি। আলোর বেগ কি শিখছিলা? 2 × 10⁻3 × 10⁸। গামা রশ্মির ভর হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তার মানে গামা রশ্মির বেগটা অনেক বেশি। এখন চিন্তা করো, আমার যদি ভরের চিন্তা করি, তাহলে আমি যদি ভরের ক্রম সাজাই, তাহলে ভর সব থেকে বেশি আলফা, তারপর হচ্ছে বিটা, তারপর হচ্ছে গামা। এখন যার ভর বেশি সে কি বেশি জোরে দৌড়াইতে পারে? পারে না। যার ভর বেশি সে যদি দৌড় প্রতিযোগিতায় সবার লাস্টে যাবে, তার মানে তার বেগ কম। তাহলে বেগের যদি তুমি ক্রম সাজাও বা আপেক্ষিক বেগের ক্রম সাজাও, তাহলে গামা সবার আগে, বিটা, তারপর আলফা। এখন যার বেগ বেশি, তুমি একটা হচ্ছে 50 মিটার/বেগে দেয়ালে একটা বল আঘাত করলা মিটার/সেকেন্ড বেগে, আর একটা 25 মিটার/সেকেন্ড বেগে। যার বেগ বেশি সে বেশি জোরে ভেদ করতে পারবে। ধরো গুলি করলা 50 মিটার/সেকেন্ড বেগে, তার মানে সে বেশি জোরে দেয়ালে ভেদ করতে পারবে। যার বেগ বেশি তার ভেদনযোগ্যতা বেশি, তার মানে বেগ আর ভেদনযোগ্যতা সেম রাশি। তার মানে ভেদনযোগ্যতা যদি আমি চিন্তা করি, তাহলে আমার গামার সবচেয়ে বেশি, তারপর বিটা, তারপর আলফা। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আমাদের বিগত বছরগুলোতে আসতে টুকটাক দেখা গেছে, ভার্সিটিতে আসে, মেডিকেলেও চলে আসতে পারে, বলা যায় না। সো এই জিনিসগুলো মাথায়, এই যে ছেদন ক্ষমতা বা বেদন ক্ষমতা, এটা বলা হয়েছে যে গামা রশ্মির সেটা 10,000 গুণ, বিটা রশ্মির 1000 গুণ, আর হচ্ছে এটা 1 গুণ, এর 1000 গুণ বিটা, 10,000 গুণ গামা। কারণ গামার ভর নাই, আলোর বেগে ছুটে, ঠিক আছে, জিনিসটা বোঝা গেছে। তো এই হচ্ছে তোমার ওভারঅল জায়গাটা। এখন আসো, এখানে কিছু জায়গা বলা আছে, সেটা হচ্ছে কোনো একটা পরমাণু থেকে তুমি যদি আলফা রশ্মি বের করে দাও, তাহলে কি ঘটনা হবে। আমি ধরো এখানে কার্বন দিলাম 6, 14, এখানে দিলাম, এখান থেকে তুমি আলফা রশ্মি বের করে দিছো। আলফা রশ্মি বের করা মানে আর কিছুই না, এখান থেকে হিলিয়াম এইভাবে বের করে দাও, এটাই তো বুঝাই। তার মানে দেখো এই জায়গায় যে জিনিসটা তৈরি হবে, দেখো তার প্রোটন নাম্বার কি হবে, 6 ছিল, এখন এখান থেকে 2 কমে যে হবে হচ্ছে প্রোটন 4। ভর সংখ্যা ছিল 14, এর থেকে 4, ভর সংখ্যা কত আলফা 4 কমে যে এটা হবে 10। তার মানে 4 নাম্বার মৌল কি বেরিলিয়াম তৈরি হয়ে যাবে, ঠিক আছে। সেই জিনিসটা মাথায় রাখবো। তার মানে আলফা রশ্মি যদি কোনো একটা জায়গা থেকে বের হয়ে যায়, তাহলে তার হচ্ছে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। এই জিনিসটা মাথায় রাখবো, ঠিক আছে। যেমন এই উদাহরণটা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমাদের হচ্ছে এরকম একটা উদাহরণ যদি আমি তোমাকে লিখে দেখাই, সেটা হচ্ছে এটা কি হচ্ছে, এটা হচ্ছে রেডিয়াম হচ্ছে 88, আর এটা হচ্ছে 226। আমরা তো রেডিয়াম জানি হচ্ছে হাই লিনাকে রুবি সাজিয়ে ফেললো, এটা হচ্ছে গ্রুপ 1, বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই যে রাখো, এটাই হচ্ছে তোমার রেডিয়াম। সো রেডিয়াম থেকে তুমি যদি আলফা রশ্মি বের করে দাও, তাহলে এটা হচ্ছে আমাদের এরকম। তাহলে এখানে কি হবে, এটা 88 থেকে 2 কমে 86 হবে, আর এটা 226 থেকে 4 কমে 222 হবে। খুবই কমন একটা উদাহরণ। 86 মানে কি, ওই যে আমাদের 3rd চ্যাপ্টার যে পড়াবেন তিনি হচ্ছে বলবেন যে আমাদের হচ্ছে নিষ্ক্রিয় মৌলগুলো হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। সো এটা হচ্ছে তাহলে কি হবে, রেডন। তাহলে এটা হবে আমাদের কি, রেডন। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল জায়গাটা, ঠিক আছে। তো এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এগুলো একটু স্টার মার্ক করবেন, ওকে। আমরা এটা মনে রাখবো। তারপর বিটা রশ্মি বের হয়ে গেলে তোমার মনে হইতে পারে ভ্যান নিচে -1 আছে, বিটার তো প্রকাশ এটা, তাহলে আমাদের প্রোটন 1 কমে যাবে না। বিটা রশ্মি নির্গত হলে মনে রাখবা, বিটা রশ্মি যদি তুমি বের করো কোনো একটা জায়গা থেকে, মনে রাখবা প্রোটন নাম্বার 1 বাড়বে, এটার ব্যাখ্যা এখন তোমার লাগবে না, এটা বুয়েটে আসে, আমরা মেডিকেলের ক্লাস করতেছি, ব্যাখ্যা দরকার নাই। প্রোটন নাম্বার 1 হচ্ছে বাড়বে, কেন বাড়ে এটা একটু যদি বলে দিই হালকা করে, সেটা হচ্ছে আমরা এই জিনিসটাকে কি দ্বারা আঘাত করি, আমরা হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটানোর সময় নিউক্লিয়াস দ্বারা আঘাত করি। সো নিউক্লিয়াস দ্বারা আঘাত করলে সেখানে তাৎক্ষণিক একটা প্রোটন আর একটা ইলেকট্রন তৈরি হয়ে যায়। এটা প্রোটন আর ইলেকট্রনের মধ্যে ইলেকট্রনটা কিন্তু বের হয়ে যাচ্ছে, কিন্তু প্রোটন যেটা তৈরি হলো সেটা ওই নিউক্লিয়াসে যে আবার বাসা বাঁধে। সো তার মানে আগে ছিল যে প্রোটন নাম্বার, তার থেকে 1 প্রোটন বেড়ে যায়। সো এরকম অনেক কাহিনী হয়, ভৌতিক কাহিনী আমাদের তেজস্ক্রিয় বিক্রিয়াগুলোতে হয়ে থাকে। সো প্রোটন নাম্বার 1 বাড়বে, এটা ভালো মতন মনে রাখবা। যেমন উদাহরণ এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ছোট হাতের 89। সো ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ পড়ছো, সো এটা হচ্ছে ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজের অ্যাক্টিনিয়াম বা কিছু, ল্যান্থানাম আর অ্যাক্টিনাম, তো সো অ্যাক্টিনিয়াম, সো এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম 89। তাহলে মনে হইতে পারে ভাইয়া এখান থেকে যদি আমি বিটা বের করে দিই, এটা কিন্তু এই পাশে প্লাস দেওয়া মানে এখান থেকে কি হয়েছে জানো, এখান থেকে হচ্ছে মাইনাস হয়ে গেছে, বিটাটা মাইনাস হয়ে গেছে। সো 1 বের করে দিলে মনে হইতে পারে 88 হবে, 88 কার রেডিয়াম তৈরি হবে না, 1 আরও বাড়বে, প্রোটন 1 বাড়বে, তাহলে 89 ছিল হবে কি 90 কার থোরিয়ামের। সো থোরিয়াম কিন্তু রাজাকার মৌল, ঠিক আছে। আচ্ছা, থোরিয়াম কিন্তু আমাদের বলা আসছিল যে হচ্ছে ল্যান্থানাম
অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম এইটা হচ্ছে এফ ব্লক না হয়ে ডি ব্লক হয়ে যায়। সো থার্ড চ্যাপ্টারে অনেক মজা পাবা, সামনে পড়াবে স্যাররা, সো দেখবা। ওকে, সো সাধারণ বৈশিষ্ট্য আমরা যদি বলি, এখানে কিছু কাহিনী আছে যে এরা অস্বচ্ছ পদার্থের মধ্যে যেতে পারে, যে গ্যাসের মধ্যে যেতে তাকে আয়নিক করে। আচ্ছা, ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে, মানে ব্যাপারটা হচ্ছে তুমি এটাকে যখন পাস করাবা তখন কি হবে, যেমন গামা রশ্মি পাস করলে ফটোগ্রাফিক প্লেটে দাগ সৃষ্টি করে, সে যে ওর মধ্যে দিয়ে গেছে এটার একটা আইডিয়া সে দিবে। আচ্ছা, এই জিনিসগুলো আয়নিক করে, মানে হচ্ছে পদার্থটাকে বিশ্লেষিত করে দুটো আয়নে বিভক্ত করতে পারে, তারপর হচ্ছে অস্বচ্ছ পদার্থের মধ্য দিয়েও যেতে পারে, শুধু আমাদের স্বচ্ছ না। সো এই জিনিসগুলো ভাই একটু মাথায় রাখবো। আর গামা রশ্মিকে তড়িৎচুম্বকীয় রশ্মি বলে। মাঝে মাঝে একটা কোশ্চিন আসে, নিচের কোনটি তড়িৎচুম্বকীয় রাশি, আলফা বিটা গামা নাকি ডেল্টা, বাকি এরকম কিছু আসতে পারে, গামা, ঠিক আছে, জিনিসটা মাথায় রাখবো। সো আমরা সবই পড়ে ফেলছি, আমাদের আশা করি এখান থেকে আর কোনো ঝামেলা নাই, আমাদের আশা করি এই জায়গা থেকে ভাইয়া আর কোনো ঝামেলা নাই। ওকে, সো আমরা তাহলে এই জায়গা থেকে এখন চলে যাচ্ছি পরের টপিকে। আচ্ছা, সো এই জায়গায় আমাদের আরো কিছু জায়গা ছিল, বোর পরমাণু মডেলের কিছু জায়গা ছিল, এগুলো তোমরা আশা করি পারবা। এগুলোতে হচ্ছে কি কি জায়গা আসে, বোর পরমাণু মডেলের সাহায্যে হচ্ছে আমাদের কোনো একটা হাইড্রোজেন পরমাণুর সাহায্যে, তো তুমি করছিলেন হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করা যায়। ব্যাসার্ধটা বলা হয়েছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম, বা অ্যাংস্ট্রম থেকে মিটারে যাওয়ার তো আমি তোমাকে সূত্র শিখাই দিছি, 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার, ঠিক আছে। এখন এই যে বোর ব্যাসার্ধ, এটার সাথে আমরা যদি ছোটোখাটো কিছু জিনিস মাথায় রাখি, সেটা হচ্ছে বোর ব্যাসার্ধ যদি আমাদের এনতম কক্ষপথের জন্য বোর ব্যাসার্ধ বের করতে দেয়, তাহলে আমাদের এই যে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ, এটা হচ্ছে প্রথম কক্ষপথ, তাহলে সেটা লিখবো ইন্টু লিখবো হচ্ছে n² ডিভাইডেড বাই জেড। এন স্কোয়ার কি আমাকে ধরো বলছে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথে হচ্ছে ব্যাসার্ধ কত, তখন আমরা তৃতীয়, সো এখানে তৃতীয় এন এর ভ্যালু 3 বসাবো, আর জেড কি আমাদের হচ্ছে পারমাণবিক সংখ্যা, তাহলে হাইড্রোজেনের জন্য পারমাণবিক সংখ্যা 1 বসাবো। ধরো আমাদের লিথিয়ামের জন্য বের করতে বলছে, লিথিয়ামের তৃতীয় কক্ষপথে হচ্ছে ব্যাসার্ধ বের করতে বলছে, তাহলে কি করব, আমরা জানি হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, সো আমাদের এরকম বলা আছে লিথিয়ামের জন্য হচ্ছে আমাদের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে আমরা এটা কিভাবে করব, তাহলে এটা আমাদের হবে r(3), তাহলে এটা কি হবে r(1) কত 0.53 অ্যাংস্ট্রম ইন্টু n² মানে কি, n হচ্ছে তৃতীয় কক্ষপথ, তাহলে 3² বসাবো। আর লিথিয়ামের জেড মানে কত, লিথিয়াম হচ্ছে 3 নাম্বার মৌল, তার পারমাণবিক সংখ্যা 3, তাহলে এরকম বসালে এটা অ্যাংস্ট্রমে পাবা। তারপর যে ভ্যালুটা পাবা এটাকে যদি 10⁻⁻10 দ্বারা গুণ করে এটা মিটারে চলে যাবে। তার মানে তোমাদের হচ্ছে ব্যাসার্ধের সাথে কোনো একটা এনতম কক্ষপথের ব্যাসার্ধের সাথে তার হচ্ছে কক্ষপথের সূত্র হচ্ছে n² গুণ, ঠিক আছে। আর হচ্ছে কোনো একটা এনতম কক্ষপথের ব্যাসার্ধের সাথে তার প্রোটনের সম্পর্ক হচ্ছে 1/z, তাহলে এটাকে একবারে তুমি লিখতে পারো r(n) = n²/z, আর এটাকে হচ্ছে প্রথম কক্ষপথেরটা দিয়ে গুণ করে দিবা, এটাই হচ্ছে আমার সে অ্যাংস্ট্রমে পাবা, তারপর এটাকে মিটারে নিয়ে যাবো। সো এই জিনিসটা মাঝে মাঝে আসে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবা, ছোটোখাটো ম্যাথগুলো আমাদের একটু পাড়াই লাগবে, নাহলে এই ধরনের আমরা যদি হাত পা আগের থেকেই নিজেদের বেঁধে বা এইভাবে যদি আড়ষ্ট হয়ে সব কিছুতে যাই তাহলে প্রবলেম। একাডেমিকে এই জিনিসগুলো স্যাররা অনেক পড়াইছে, একটু রিভাইজ দিয়ে নিবা। ওকে, সো বর্ণালীর কাহিনীগুলো তো বলছি, বর্ণালীর কাহিনীগুলো থেকে পরবর্তীতে বিভিন্ন আমাদের হচ্ছে সিরিজ তৈরি হয়, যেমন লাইম্যান, বামার, প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রেস, এভাবে মনে রাখবা, এর জন্য ছন্দ লাগে না ভাইয়া, তো লাইলি টাইলি দিয়ে অনেক ছন্দ আছে, লাইম্যান, বামার, প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রেস। ভাইয়ের সাথে বলো, লাইম্যান, বামার, প্যাশচেন, ছন্দ আছে আমার মুখস্থ আছে, পড়াবো না, লাইম্যান, বামার, প্যাশচেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রেস, এরকমভাবে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর সিরিজ আছে। সো সিরিজগুলো সংক্রান্ত ম্যাথ করতে গেলে আমাদের যে সমীকরণটা লাগে সেটা হচ্ছে রিডবার্গ সমীকরণ। এখন রিডবার্গ সমীকরণের জন্য রিডবার্গ ধ্রুবকের একটা মান লাগে, সো এই রিডবার্গ ধ্রুবকের মানটা আমরা পড়বো। রিডবার্গ ধ্রুবকের মান হচ্ছে RH এর ভ্যালু, সো RH এর ভ্যালু আমরা জানি 109,678, এটা যদি তোমার মনে না থাকে এরকম লিখবা, 109 লিখবা, আর এদিক থেকে 6, 7, আচ্ছা সরি 678, তাই না, এদিক থেকে কি করবা, 9 এর পরে কি আসে, 9 এর পরে হচ্ছে 8, 7, 6, উল্টা দিক থেকে লিখবে, তাহলে 109,678 পার সেন্টিমিটার, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের মান। আর বোর পরমাণু মডেল সাহেব কি করে, তিনি হচ্ছে প্রায় রিডবার্গ সমীকরণের কাছাকাছি একটা মান সে নির্ণয় করে ফেলে, সেটা হচ্ছে 109,639 বা এরকম কিছু একটা মান সে নির্ণয় করে ফেলে, এটা তার কিন্তু সাফল্য, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, 109,678 পার সেন্টিমিটার, এখানে মিটারে দেওয়া আছে দেখো, সেটা হচ্ছে 1.09678, এই যে এরকম 1.09678 ইন্টু এখানে দেখো ভাইয়া দেওয়া আছে 10⁻⁷
তাহলে এটা কিসে চলে যাবে, এটা হচ্ছে আমাদের মিটার ইনভার্সে চলে যাবে। সো এইভাবে তুমি দুইটা মানই মনে রাখবা, যেটা তোমার ইচ্ছা তুমি ইউজ করতে পারবা। আচ্ছা, এখানে যে ব্যাপারটা হয়েছে এইগুলো আশা করি বুঝছো যে আমাদের শক্তির স্তরের পার্থক্যের সৃষ্টি হয়। দেখো ভাইয়া, কোনো এক ইলেকট্রন যখন উপরের শক্তি স্তরে যায়, সেই শক্তি সবসময় মনে রাখবে ইলেকট্রন প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথের শক্তি বেশি। তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি যদি E2 হয়, তাহলে প্রথম কক্ষপথের শক্তি যদি E1 হয়, তাহলে দুইটা যখন তুমি বিয়োগ করবা তখন তুমি এখানে শক্তির পার্থক্য বা ডেল্টা ই পাবা। এই শক্তিকে আবার কি দ্বারা যেন প্রকাশ করে, এখানে প্রকাশ করে হচ্ছে hc/λ, hc/λ দ্বারা প্রকাশ করে, ঠিক আছে। বা এখানে প্রকাশ করতে পারো hc/λ, c/λ-কে আবার নিউ দ্বারা প্রকাশ করে। সো এই সূত্রগুলো টুকটাক মনে রাখবা, সূত্র আসতে পারে, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক নয়। আর একটা সূত্র আমি বলে দিচ্ছি, এই যে E=h নিউ, এই যে E=h নিউ, এটা কার সূত্র এটা মনে রাখবে, এটা হচ্ছে বোর পরমাণু মডেলের মধ্যে পড়তেছে। বোর পরমাণু মডেলের প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে আসে। সো এটা হচ্ছে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের সূত্র। কি ম্যাক্স প্লাঙ্কের সূত্র, এটাও মাঝে মাঝে আমাদের আসে যে ম্যাক্স প্লাঙ্কের সূত্র নিচের কোনটি, E=h নিউ, এই কোশ্চেনটা মনে রাখবা, ঠিক আছে। ওকে, সো আমাদের মোটামুটি বোর পরমাণু মডেল রাদারফোর্ডের ডান। এখন আমাদের যে জায়গাটা আসতেছে, এখানে সব সামারি করে দেওয়া আছে। রাদারফোর্ড বলা হয়েছে নিউক্লিয়াসের আবিষ্কার, নিলস বোর হচ্ছে আমাদের অরবিটাল বা অরবিট বা শক্তি স্তরের ধারণা দেন। প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব বারবার বলতেছি। ডি ব্রগলি হচ্ছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম, কণা আর তরঙ্গ ধর্ম, λ=h/mv। তারপর শ্রোডিঞ্জার তরঙ্গ বলবিদ্যার সমীকরণ, এটা এই কথাটুকু মনে রাখলে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা এমন ছিল যে আমাদের কোনো একটা ইলেকট্রনের অবস্থান এবং ভরবেগ একই সময়ে নির্ভুলভাবে পরিমাপ করা সম্ভব না। যদি অবস্থান তুমি নির্ভুলভাবে পরিমাপ করতে যাও, তাহলে ভরবেগ পরিবর্তনের যে নির্ণয়টা, সেটা সবচেয়ে বেশি ত্রুটিযুক্ত হবে। তুমি যদি ভরবেগ নির্ভুলভাবে মাপতে চাও, তাহলে অবস্থান সবচেয়ে বেশি ভুল হবে নির্ণয়। সো এটার ইকুয়েশনটা হচ্ছে এরকম, ঠিক আছে। সো এই হচ্ছে তোমার ইকুয়েশনটা মনে রাখবে, এটা অবস্থান, এটা ভরবেগ, >= h/4π, ঠিক আছে। এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, কোনোটাই মানে না কিন্তু। ডি ব্রগলি, শ্রোডিঞ্জার, হাইজেনবার্গ কোনোটাই নিলস বোর মানে না, দেখেই নিলস বোরের পরে এগুলো আসছে। আচ্ছা, এখন আসো আমাদের নতুন একটা টপিক চলে আসছি আমরা, যেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার থেকে মজা হলেও মানে হাস্যকর লাগলেও মেডিকেলে খুব একটা কঠিন কোশ্চিন আসে না। কেমন হাস্যকর ব্যাপারটা, তোমার হচ্ছে কোয়ান্টাম সংখ্যা কয়টা, চারটার নামের মধ্যে আসে। যেহেতু চারটা অপশন, কি করে নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যা নয়, তিনটা দিবে সঠিক, একটা দিবে কোথা থেকে তুলে এনে দিছে, তোমার নাম দিয়ে দিল, ঠিক আছে। সো এই ধরনের কোশ্চেন আসছে বিগত বছরে, বিলিভ মি। তাহলে এটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা চারটি। একটা হচ্ছে আমরা মনে রাখবো প্রধান কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে সহকারী, তারপর হচ্ছে চুম্বকীয়, তারপর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। সো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা একটু আগে যে অরবিট পড়ে আসছি না, সে অরবিটেরই একটা ধারণা। সো এখানে এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়, 0 1 2 3 4 5 এইভাবে। তো এটাকে শেল দ্বারা প্রকাশ করতে পারো, KL 0 না, সরি আমি বারবার এই জিনিসটা একটু ভুল করে ফেলি, আমার সাথে তোমরা আবার ভুল করো না। সেটা হচ্ছে 1 2 থেকে শুরু। সো এখানে আমরা দেখি সেটা হচ্ছে 1 2 3 4 এরকম। তাহলে 1 হলে K শেল, 2 হলে L শেল, তারপর M শেল, N শেল, O শেল। সো এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। একটা অরবিটে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n²। সো এই জিনিসটা দিয়ে তুমি মনে রাখবা, ঠিক আছে। এইটুকুই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এখন চিন্তা করো, প্রিন্সিপালের পরে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা ছোট হাতের L দ্বারা প্রকাশ করি, ঠিক আছে, ছোট হাতের L দ্বারা প্রকাশ করি। তো সহকারী কোয়ান্টাম সংখ্যার যে জায়গাটা, সেটা আসলে আমাদের কি বোঝায়, একটা প্রিন্সিপালের থেকে একটা সহকারীর ক্ষমতা অবশ্যই কম থাকে। তাহলে এই সূত্রটা হচ্ছে এল এর ভ্যালুর সূত্রটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত। হয়তো বুঝো নাই, বুঝাচ্ছি এরকম যে আমাদের ধরো n এর ভ্যালু 3, তাহলে l এর ভ্যালু কি হবে, 0 থেকে n-1 মানে 1 2 পর্যন্ত যাবে, ঠিক আছে। তার মানে n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে l এর ভ্যালু কি হবে, 0 থেকে n এর যে ভ্যালুটা আছে তার থেকে এক কম পর্যন্ত যাবে, কারণ প্রিন্সিপাল আর সহকারী, ঠিক আছে, এই দুজনের মধ্যে অবশ্যই একটা গ্যাপ তো আছেই, সেটা হচ্ছে কখনোই তার সমান হইতে পারবে না। কিন্তু একটা বিষয় মজারভাবে খেয়াল করবা যে দেখো n এর ভ্যালু যদি 3 হয়, তাহলে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যা l এর ভ্যালু 1 2 3টা, এই জিনিসটা মাথায় রাখবে। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝাই হচ্ছে কি বোঝায়, এটা হচ্ছে বোঝায় উপশক্তি স্তর সংখ্যা। এটা দ্বারা কি বোঝায়, উপশক্তি স্তর সংখ্যা। ভালো করে মনে রাখো, এটা দ্বারা আমাদের কি বোঝায়, এটা দ্বারা আমাদের বোঝায় অরবিট বা প্রধান শক্তি স্তর। এটা দ্বারা আমাদের বোঝায় অরবিট বা প্রধান শক্তি স্তর। তাহলে আমাদের একটা কোশ্চিন আসে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি প্রকাশ পায়, সেটা হচ্ছে
প্রধান শক্তি স্তরের আকার, প্রধান শক্তি স্তরের আকার, প্রধান শক্তি স্তরের আকার, আমার সাথে বলো এন দ্বারা কি বোঝায়? প্রধান শক্তি স্তরের আকার। আর আমাদের যদি এটা অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা বোঝায়, তাহলে এটা প্রধান, তাহলে এটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট মানে উপশক্তি স্তর, তো এটা বোঝায় উপশক্তি স্তর সংখ্যা বা এটা বোঝায় উপশক্তি স্তরের আকৃতি। এটা বোঝায় কি? উপশক্তি স্তরের আকৃতি। এইগুলোই এই যে সিলেক্টিভ কোশ্চেন এগুলোই আসে। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা আমাদের কি বোঝায়? উপশক্তি স্তরের আকৃতি। তো এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আসলে কি বোঝায় সেটা একটু বলি, যে এল এর ভ্যালু যদি 0 হয় তাহলে আমাদের উপশক্তি স্তর আমরা জানি না, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি সে টু সে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করতেছি তখন আমরা আসে 1s2 2s2, এটাও আসছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কি নিচের কোনটি? 1s2 2s2 2p6 3s1। দেখো একটু খেয়াল করো আমাদের এখানে 1 কি 1 2 3 4 এটাই কিন্তু তোমার সেই প্রধান শক্তি স্তর। এখানে এস কি? এস হচ্ছে তোমার উপশক্তি স্তর, এস হচ্ছে তোমার উপশক্তি স্তর। তার মানে এখানে উপশক্তি স্তর দ্বারা বোঝায় হচ্ছে এস পি ডিএফ এইগুলো। তাহলে এল সমান 0 হলে এটা এস অরবিটাল, এল সমান যদি 1 হয় এটা হচ্ছে পি অরবিটাল, এল সমান যদি 2 হয় এটা হচ্ছে ডি অরবিটাল, এল সমান 3 হলে এটা হচ্ছে এফ অরবিটাল। সো এই জিনিসগুলো ভাইয়া মনে রাখবো। এল সমান 0 হলে এটা এস অরবিটাল, এল সমান 1 হলে এটা পি অরবিটাল। তার মানে এল এর ভ্যালুর সাথে তোমার উপশক্তি স্তর মানে এস পি ডিএফ, তাহলে এল 0 হলে এস, এল 1 হইলে পি, এরকম আমরা মনে রাখবো। এখন চিন্তা করো আমার এই সবসময় কি হয় জানো? সবসময় এই এস এর মাথায় কিন্তু 2 লেখো সর্বোচ্চ, পি এর মাথায় কিন্তু 6 লেখো। তুমি যদি এখানে ডি আনো, ডি এর মাথায় কিন্তু তুমি সর্বোচ্চ 10 লিখো, এফ আনলে এফ এর মাথায় সর্বোচ্চ 14 লিখো, ঠিক আছে? তার মানে একটা বিষয় মনে রাখবা, মাথার উপর যেটা সেটাই তো ইলেকট্রন নাম্বার। তার মানে পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ভাইয়া? এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ভাইয়া? 2টা। দেখো এস এর মাথায় সবসময় তুমি 2 লিখো, পি এর মাথায় কত লিখো? 6টা। তাহলে এটা হচ্ছে ইলেকট্রন, আমি দেখাচ্ছি ইলেকট্রন সর্বোচ্চ। তার মানে এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, পি অরবিটালে সর্বোচ্চ উপশক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কয়টা? 6টা। ডি এর মাথায় লিখি 10, তার মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা 10টা, আর এফ এ ইলেকট্রন ধারণ ক্ষমতা 14টা, ঠিক আছে? সো এই জিনিসটা মাথায় রাখার পরে আমরা আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে আবার একটু সামারি করি। সামারিটা হচ্ছে এরকম যে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা n সমান 1 2 3 4 দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে একটা ইলেকট্রন বিন্যাস করলে 1 2 3 4 এগুলো সব প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? সহকারী কি? তোমার পাশে যে 1 এর পাশে এস আছে এটা কি বোঝায়? উপশক্তি স্তর। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি বোঝায়? উপশক্তি স্তরের আকৃতি বোঝায়, উপশক্তি স্তরের সংখ্যা বোঝায়। উপশক্তি স্তরের মাথার উপর কয়টা ইলেকট্রন লিখো সেটা দ্বারা বোঝা যায়। এস অরবিটালে ইলেকট্রন 2টা, পিতে উপশক্তি স্তরে ইলেকট্রন 6টা, ডি উপশক্তি স্তরে ইলেকট্রন সর্বোচ্চ 10টা, এফ এ হচ্ছে সর্বোচ্চ 14টা। এতটুকু বুঝছি। আর এন এর ভ্যালুটা কি হতে পারে? এল এর ভ্যালুটা হতে পারে 0 থেকে n-1 পর্যন্ত, মানে অ্যাসিস্ট্যান্ট সবসময় 1 কম পর্যন্ত হবে। এখন আসো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটা কিন্তু আগেই পড়ে আসছো, বিজ্ঞানী জিম্যানের নাম অনুসারে এটা কিন্তু পাইছো তোমরা। বিজ্ঞানী জিম্যান, তো বিজ্ঞানী জিম্যান এটা আবিষ্কার। আচ্ছা আবিষ্কারকের নামগুলো তোমরা একটু দেখবা, এগুলো একটু কষ্ট করে দেখবা। সো বিজ্ঞানী জিম্যান, আর এটা হচ্ছে গোল্ডবার্গ আর উলেন স্মিথ। হ্যাঁ, এটা হচ্ছে গোল্ডবার্গ ও উলেন স্মিথ, এরকম একজন ছিল। আর এই দুইটা একটু দেখবা, ঠিক আছে? সহকারী কোয়ান্টাম সংখ্যা, আচ্ছা প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে বোর, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে সমারফেল্ড। সবই লিখে দিলাম, ঝামেলায় ফেলার দরকার নাই আমার স্টুডেন্টসদের। আচ্ছা ঠিক আছে, ওকে। সো তাইলে আমরা যে জায়গাটায় আসবো ভাইয়া সেটা হচ্ছে আমাদের চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক থেকে এম আসছে। সো এটা আরও কিছু জায়গা আছে, তোমরা জানো যে 1 এর পরে আমরা এস লিখি, তারপর পি লিখি। এখন পি এর মধ্যে আবার 3টা ঘর করো না তুমি, পি এক্স পি ওয়াই পি জেড। সো এখানে যদি আমি বলি তোমার এটা অরবিটাল চিত্র আঁকো ভাই, তাহলে এখানে পি কে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা? যে এখানে তুমি দেখাবা ভাইয়া পি অরবিটালে এই যে পি উপশক্তি স্তরে বা 3টা ঘর আছে, তার মানে এটা একটাকে আমি বলি পি এক্স, একটাকে বলি আমি পি ওয়াই, আর একটাকে বলি পি জেড। এখন এখানে 6টা ইলেকট্রন আছে। সো আমরা হুন্ডের নীতি অনুযায়ী কি করি? হুন্ডের নীতি পড়াই ফেলছে একবারে, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের নীতি আছে 3টা, এটা নিয়ে প্রচুর কোশ্চেন আছে। একটা হচ্ছে আউটবাউ নীতি, একটা হচ্ছে হুন্ডের নীতি, একটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সো সেই অনুযায়ী এখানে 6টা ইলেকট্রন কেমনে যাবে? সেটা হচ্ছে প্রত্যেকটা ঘরে প্রথমে একটা একটা করে যাবে। সমশক্তি সম্পূর্ণ অরবিটালগুলোতে ইলেকট্রন সমূহ প্রথমে বেজোড় অবস্থায় যাবে, যে একটা 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 করে বেজোড় অবস্থায় গেল। এবার আরও 3টা ইলেকট্রন যেটা আছে এবার উল্টা স্পিনে এভাবে ঘুরবে। 6টা ইলেকট্রন ডান। কিন্তু তার মানে আমি এতক্ষণ পি শিখছি, এই যে পি এস পি ডি এফ এগুলোকে শিখছি উপশক্তি স্তর,
এই উপশক্তি স্তরের মধ্যে আমি আরও ঘর করতে পারতেছি, উপশক্তি স্তরের মধ্যে আবার আমি ঘর করতেছি, তার মানে এই উপশক্তি স্তরের যে ঘরগুলো এটাকে বলা হয় অরবিটাল। তার মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের নির্দেশ করে অরবিটাল, অরবিটাল সংখ্যা নির্দেশ করে এবং অরবিটাল সংখ্যা নির্দেশ করে, ঠিক আছে। এবং এই চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম এর মান কি হবে, এম এর মানের সাথে এল এর মানের একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হচ্ছে এম এর মান সবসময় মনে রাখবা এল এর, যেহেতু এন এর সাথে এল এর সম্পর্ক, আবার তাহলে এম এর সাথে এল এর সম্পর্ক, সেটা হচ্ছে -L হতে 0 সহ +L পর্যন্ত, এটা হচ্ছে আমার এম এর মান। তাহলে এম এর মানের আমি যদি একটা উদাহরণ দিই, ধরে নাও আমার এন এর ভ্যালু 3, তাহলে আমার এল এর ভ্যালু কী কী হইতে পারে 0 1 2, তাহলে আমার এম এর ভ্যালু কী কী হবে, 0 হলে তো 0ই, তাহলে এল এর ভ্যালু 1 হলে এম এর ভ্যালু কি -L হতে, মানে -1 হতে 0 সহ +L মানে +1 পর্যন্ত। আবার যদি এল এর ভ্যালু 2 হয় তখন এম এর ভ্যালু -L মানে -2 থেকে -1 0 সহ +2 পর্যন্ত, তাহলে +1 +2। তার মানে এই জিনিসটা হচ্ছে সব তুমি বের করে ফেলতে পারলা। তো এই যে জিনিসগুলো যোগ করলে এম এর ভ্যালু সবগুলো যোগ করলে তুমি অরবিটাল সংখ্যা পাবা, কি পাবা, অরবিটাল সংখ্যা পাবা, কি পাবা, অরবিটাল সংখ্যা। তার মানে এম এর ভ্যালু এখানে কয়টা, একটা, এই যে এখানে একটা, এখানে 3টা, এখানে কয়টা 5টা, তাহলে 5 আর 3 8 আর 1 9, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এম এর ভ্যালু মোট 9টা। তাহলে এই যে এন এর ভ্যালু যখন 3 তখন এম এর ভ্যালু 9টা দ্বারা বুঝাই যে আমার যখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন ঘুরে তখন তার মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 9টা, মোট অরবিটাল সংখ্যা হচ্ছে 9টা। এখন তুমি কি একটু চালাক হইলে সূত্রটা মডিফাই করতে পারো না? তোমার যদি কখনো তোমার তৃতীয় শক্তি স্তর বা চতুর্থ শক্তি স্তর বা প্রধান শক্তি স্তরের সংখ্যার সাথে তোমার অরবিটাল সংখ্যা বের করতে দেয়, তাহলে সেই সূত্রটা কি, অরবিটাল সংখ্যা এম এর ভ্যালু বের করার সূত্র হচ্ছে তোমার যে প্রধান শক্তি স্তর দেওয়া আছে সেটাকে জাস্ট স্কয়ার করবা। যদি 3 বলে তাহলে 3 স্কয়ার মানে 9, মানে এত দূর করে যেটা পাইলা একবারে এমসিকিউতে দেখাবা। এক বলো তো জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা আমরা সবাই জানি 4s2 তে যায়, তার মানে প্রধান শক্তি স্তর কত 4, তাহলে এর হচ্ছে অরবিটাল সংখ্যা কত n স্কয়ার মানে 16টা। একবারে তুমি এত বড় করবা, এখন কি তোমার স্যারকে ইমপ্রেস করার দরকার আছে? নাই, জাস্ট দাগাই ফেলবা, ঠিক আছে। তার মানে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা আমাদের কি বুঝাচ্ছে, অরবিটাল সংখ্যা বুঝাচ্ছে, কি বুঝাচ্ছে, অরবিটাল সংখ্যা বুঝাচ্ছে। এখন চিন্তা করো আমার এস অরবিটালে যে 2টা ইলেকট্রন থাকে একটা ঘরে, দেখো চিন্তা করো আমার একটা ঘরে কয়টা ইলেকট্রন থাকতে পারে। এই যে এখানে তুমি যদি চিন্তা করো আমার ঘর এরকম যদি থাকে 3টা ঘর, একটা ঘরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টা ঘরে 4টা ইলেকট্রন থাকতে পারে, 3টা ঘরে 6টা ইলেকট্রন থাকতে পারে। তার মানে আমার যে পি উপশক্তি স্তর এখানে মোট যে 6টা ইলেকট্রন থাকে, এই 6টা ইলেকট্রন কয়টা ঘরে থাকতে পারে, যতটা ইলেকট্রন তাকে 2 দিয়ে ভাগ করলে তার অরবিটাল সংখ্যা পেয়ে যাবা। তার মানে এখানে একটা ঘরে যেহেতু 2টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এই যে পিএক্স পিওয়াই পিজেড, তার মানে পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা কত ভাইয়া, 3টা, কয়টা 3টা। তাহলে এই 3 ঘরে আবার 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তাহলে ইলেকট্রন কয়টা, ইলেকট্রন হচ্ছে 6টা। সেম ভাবে তুমি যদি এখানে ডি এর জন্য অরবিটাল সংখ্যা বের করো, ডি এ মোট ইলেকট্রন কয়টা থাকতে পারে 10টা, তাহলে একটা ঘরে তো আবার 2টা করে থাকতে পারে, তাইলে এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা হচ্ছে 5টা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টা। এফ উপশক্তি স্তরে ইলেকট্রন মাথায় লিখে 14টা, তাহলে একটা ঘরে 2টা করে থাকতে পারে, তাহলে আমাদের ঘর কয়টা হতে পারে 7টার, ঘরকেই কি বলা হয় অরবিটাল। তার মানে আমাদের এই জিনিসটা মাথায় রাখা লাগবে যে আমাদের যে অরবিটাল সংখ্যা এটা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা নির্দেশ করে, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার একটা তাৎপর্য হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন সমূহের ত্রিমাত্রিক দিকবিন্যাস বোঝায়। দেখো ত্রিমাত্রিক দিকবিন্যাস কেমনে বোঝায়, এই যে ইলেকট্রন সমূহ পিএক্স পিওয়াই পিজেড, এই যে 3টা এসে ঘুরতেছে, যে পিএক্স পিওয়াই পিজেড, এই যে 3টা এসে ঘুরতেছে, এই যে পিএক্স পিওয়াই পিজেড এটাকে দেখো এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ দিয়ে তুমি কিন্তু চিত্র আঁকতে পারো। সো এটা ত্রিমাত্রিক দিকবিন্যাস কে বোঝায়, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। আর লাস্ট আসে আমাদের হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটা আমাদের বোঝায় হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা আমাদের বোঝায় কি, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা আমাদের বোঝায় ইলেকট্রন সমূহ যে এই যে নিজ অক্ষে ঘুরতেছে, ইলেকট্রন সমূহ হয় দেখো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, আমি যদি একটা পেজ নিই, সো আমাদের এখানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস এর ভ্যালু হতে পারে +1 অথবা -1। সো আমরা বলছিলাম যে আমাদের একটা যদি ঘর এরকম থাকে, এখানে ইলেকট্রন সমূহ হয় উপরের স্পিনে থাকে অথবা ইলেকট্রন সমূহ নিচের স্পিনে থাকে। সো উপরের স্পিনকে আমরা সচরাচর বলে থাকি এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ,
অ্যান্টি ক্লকওয়াইজ এবং এটাকে আমরা ধরে থাকি প্লাস হাফ। আর যখন এটা নিচের স্পিনে ঘুরে এটাকে আমরা বলে থাকি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, সো এটাকে আমরা বলি মাইনাস হাফ। সো ইলেকট্রন সমূহের এই যে নিজ অক্ষে, দেখো এটা কিন্তু নিজ অক্ষে ঘুরতেছে, নিজ অক্ষে ঘূর্ণনের দিকটা বোঝায়, নিজ অক্ষে ঘূর্ণনের দিক বোঝায়, নিজ অক্ষে ঘূর্ণনের দিক, নিজ অক্ষে ঘূর্ণনের দিক, সরি ঘূর্ণনের দিক বোঝাই। ওকে ডান, আচ্ছা ঠিক আছে। সো আমরা আরেকটা জিনিস একটু মনে রাখবো যে এম সমান কি কি সূত্র শিখলা। এম সমান হচ্ছে মাইনাস এল হতে 0 সহ প্লাস এল। আরেকটা শিখলা এম সমান হচ্ছে এন স্কোয়ার যদি এন এর সাথে সম্পর্ক থাকে। আরেকটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2l + 1। হ্যাঁ, আরেকটা সূত্র আছে ইলেকট্রন সংখ্যা অরবিটালে, এটা হচ্ছে অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা বা ইলেকট্রন ধারণ ক্ষমতা, সেটা হচ্ছে দেখো অরবিটাল সংখ্যা, এটা হচ্ছে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। আর একটা অরবিটালে বলো তো, এই যে একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকতে পারে, তার মানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কি হবে? ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে ভাইয়া, ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে অরবিটালে সংখ্যা, তার সাথে একটাতে 2টা করে থাকতে পারে, তাই 2 দিয়ে গুণ হবে। সো এই হচ্ছে তোমার ওভারঅল সূত্র, সূত্রগুলো মাথায় রাখা লাগবে, ঠিক আছে? এই সূত্রগুলো মাথায় রাখা লাগবে। সো আমরা যদি একটু দেখাই যে আমাদের পি উপশক্তি স্তর যদি হয়, পি উপশক্তি স্তরের জন্য এল এর ভ্যালু কত 1, এস উপশক্তি স্তরের জন্য এল এর ভ্যালু কত 0। সো আমরা যদি এখানে এল এর ভ্যালু এগুলো জন্য এম এর ভ্যালু বের করি, তাহলে এম এর ভ্যালু কি হবে 2l + 1, তাহলে 2 × 0 + 1, মানে এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে অরবিটাল সংখ্যা কয়টা? একটা, তার মানে এখানে অরবিটাল কয়টা? একটা, ঠিক আছে? এই যে এইভাবে আমরা 2l + 1 দিয়ে করতে পারি। পি এর জন্য 2l + 1, 2 × 1 + 1, মানে পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3টা। মোট ইলেকট্রন কয়টা? 6টা। এভাবে মনে রাখতে পারো, পি এর মাথায় ইলেকট্রন 6টা, তাহলে 2 দিয়ে ভাগ করলে অরবিটাল 3টা হয়ে গেল। ডি এর জন্য এল এর মান কত? 2, তাহলে 2l + 1, তাহলে এখানে 2 × 2 + 1, তাহলে এটা হচ্ছে অরবিটাল সংখ্যা 5টা, তাহলে ইলেকট্রন 10টা, 2 দিয়ে ভাগ করলে অরবিটাল 5টা। এফ এর জন্য কত? এফ এর জন্য আমরা এল এর ভ্যালু জানি 3, তাহলে 2l + 1, মানে 2 × 3 + 1, মানে 7টা। 7 দুগুণ ইলেকট্রন কয়টা? 14টা, ঠিক আছে? সো এই জিনিসগুলো ভাইয়া খুব ইজিলি আমরা বুঝতে পারছি যে আমাদের অরবিটাল সংখ্যা নির্ণয় করা যায় 2l + 1 দ্বারা। আর একটা অরবিটালে 2টা করে ইলেকট্রন থাকে, তাই 2 দ্বারা গুণ করলে তার ইলেকট্রন সংখ্যা বের করা যাবে। সো এই হচ্ছে কোয়ান্টাম সংখ্যার তোমার যাবতীয় জায়গাগুলা, মানে এই জায়গাগুলো থেকে কোশ্চিন আসে যে তোমার এস উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে, পি উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 6টা। পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টা? 3টা। এই ধরনের কোশ্চিনই আসে, ঠিক আছে? আর যেন ভুল না হয়। ওকে, সো আমরা সামনে আগায় যাচ্ছি। এগুলো সব লেখা আছে, আমি যা পড়াইছি সব লেখা আছে। এখন তোমার কাজ হচ্ছে এগুলো জাস্ট একটু দ্রুত রিডিং দেওয়া। সো আমরা এন এর ভ্যালু 1 2 3 4 কে শেল, এল শেল, এম শেল সব পড়ছি, এটা বুঝাই। এই জিনিসটা মাথায় রাখা লাগবে, শক্তি স্তরের আকার বা আকৃতি, ঠিক আছে? সো ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² বলা হয়েছে, 2n²। এখানে এন মানে হচ্ছে অরবিট, ঠিক আছে? এখানে এন মানে হচ্ছে কত নম্বর শক্তি স্তরে ঘুরতেছে, আর n² হচ্ছে অরবিটাল সংখ্যা। আমরা আগে দেখছি এম সমান n²। সো এই সূত্রটা আমরা দেখে আসছি। হাইড্রোজেন পরমাণু বর্ণালীর প্রধান বর্ণালী রেখা ব্যাখ্যা করার জন্য এটা করা হয়। আচ্ছা বাদ দাও, এগুলো লাগতেছে না। আচ্ছা, তারপরে অরবিটাল, এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এল দ্বারা প্রকাশ করা হয়। সো এটা হচ্ছে উপশক্তি স্তর বুঝায়, বিজ্ঞানী সমারফিল্ড আবিষ্কার করে, আগেই বলে দিছি, এটা এল দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা ভালোভাবে দেখো ভাইয়া। সো এল এর মান হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, সহকারী 1 কম হয় সবসময় বলছি। সো এটা উপশক্তি স্তরের আকৃতি নির্দেশ করে, এই জিনিসটা মাথায় রাখা লাগবে। উপশক্তি স্তরকে আমরা কি কি দ্বারা প্রকাশ করি? sp-df দ্বারা প্রকাশ করি। সো এখানে এস এর মান, এস অরবিটালে এল এর মান হচ্ছে 0, পি তে 1, ডি তে 2, এফ এ 3। এই জিনিসগুলো মাথায় রাখবো, এই জিনিসগুলোই এখানে কিন্তু দেওয়া আছে। সো এই যে উপশক্তি স্তর, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর 1টি 1s, দ্বিতীয় শক্তি স্তরে 2টি, তৃতীয় শক্তি স্তরে 3টি, চতুর্থ শক্তি স্তরে 4টি। এই জিনিসগুলো হালকা করে বলে দেওয়া হয়েছে। সো এখানে কি কি প্রয়োজনীয়তা আছে, তাৎপর্য আছে, এগুলো হালকা করে দেখে রাখবা ভাইয়া। এই জিনিসগুলো আমাদের একটু আসতে একটু দেখা যায়। সো এগুলো একটু হালকা করে দেখে রাখবা। ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দেশ করে, আমরা কিন্তু দেখছি যে আমাদের যেহেতু এল সমান একটা সূত্র ছিল, এল সমান mvr = nh/2 পাই। তো তার মানে এই জায়গায় এই এল আর ওই এল আবার হচ্ছে আমাদের একটা সম্পর্ক তুমি করে ফেলতে পারো। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার, ঠিক আছে? এই জিনিসটা নিচে বলা আছে, আশা করি বুঝবা। তারপর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বিজ্ঞানী জিম্যান এম দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, সো এখানে আমাদের বলা হয়েছে কি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার কিছু সূত্র আমি আগের পেজে লিখে দিছি, -l হতে 0 সহ
l পর্যন্ত। এখানে অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে m ইকুয়ালস টু টুয়াইস l প্লাস 1। তারপর যদি প্রধান শক্তি স্তরের সাথে থাকে তাহলে m ইকুয়ালস টু n স্কোয়ার। অরবিটালি ইলেকট্রন ধারণ করতে পারে একটাতে দুইটা, তাহলে 2 ইন্টু টুয়াইস l প্লাস 1। সো সব কিছুই আমরা পড়ছি ভাই, আর কি পড়বো? খালি এটা মনে রাখবা যে চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস বা এই জিনিসগুলো বোঝা যায় হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম রেখার নাম্বারের সাহায্যে, ঠিক আছে? আর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম নাম্বারের সাহায্যে তুমি বলতে পারো যে হচ্ছে আমাদের যে অরবিটালগুলো আছে, অরবিটালগুলোর হচ্ছে px py pz এগুলো শেপ কেমন, এই জিনিসগুলো এগুলো কেমনভাবে বিন্যস্ত আছে এগুলো তুমি বলে দিতে পারো। সো সবই বলা হয়েছে। এম এর মান দ্বারা যে অরবিটাল সংখ্যা বোঝায় এটাও বলা হয়েছে তোমাকে, এম এর মান যে টুয়াইস l প্লাস 1 এটাও বলা হয়েছে, এম এর মান যে মাইনাস l হতে 0 সহ প্লাস l এটাও বলা হয়েছে, ঠিক আছে? সো আশা করি ভাইয়েরা বুঝতে পারছো। ভাইয়া আমি কিন্তু তোমাকে আমার সাথে সাথে ফাস্ট করাচ্ছি, অ্যাডমিশন ক্লাসে ফাস্ট হইতে হবে, এদিক ওদিক এমনি এমনি তাকাইলে হবে না, ফাস্ট হইতে হবে। তুমি এটা একাডেমিকে পড়ছো, এখন আসো অ্যাডমিশন স্টাইলে আমরা পড়বো, বই দাগাই ফেলবো, কোশ্চিন ব্যাংক সলভ করে ফেলবো, আবার পড়বো, রিভাইজ করবো। মানে অ্যাডমিশন হচ্ছে রেস, এটা দৌড়াইতে হবে তোমাকে। তুমি এখন আজকে 10 পেজ পড়বো, কালকে 15 পেজ পড়বো না, শেষ করো ভাই, বারবার পড়ো। একটা জিনিস একবার শেষ করে 10 বার পড়া হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইফেক্টিভ। তার থেকে তুমি তুমি হচ্ছে একবারই শেষ করে এক্সামে যাবে, মনে থাকবে না জীবনে। বারবার পড়ো, বারবার ভাইয়ার সাথে রিলেট করো, ভাইয়ার মতো ফার্স্ট হওয়ার ট্রাই করো, ইনশাআল্লাহ সব কিছু খুবই ভালোভাবে বুঝবা, ঠিক আছে? সো আমরা তাইলে এই এখন ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা এস স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে আসছে। সো প্লাস আপ মাইনাস আপ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে উপরের স্পিনে হলে আমরা সচরাচর প্লাস আপ ধরি, আর যদি নিচের স্পিনে মাইনাস আপ বলি। সো আমাদের যদি কখনো বলে যে প্লাস হাফ, এই মানটা দ্বারা কয়টা ইলেকট্রনকে বোঝায়? প্লাস হাফ মানে কি? একটা ইলেকট্রন উপরের স্পিনে থাকলে এটাকে বলা হয় প্লাস হাফ। মানে প্লাস হাফ দ্বারা একটা মাত্র ইলেকট্রনকেই বোঝায়, একটা ইলেকট্রনকে বোঝায়, এই জিনিসটা মাথায় রাখবে, একটা ইলেকট্রনকে বোঝায়। আর যদি আমাকে বলে প্লাস মাইনাস হাফ, এটা দ্বারা কয়টা ইলেকট্রনকে বোঝায়? তার মানে উপরের একটা স্পিনে ইলেকট্রন আছে আর একটা আছে নিচের স্পিনে, এটা দ্বারা বোঝায় দুইটা ইলেকট্রনকে। এইবার যদি আমি বলি এরকম যে ভাইয়া প্লাস মাইনাস হাফ তো দিছি, এর সামনে এটা 3 দিয়ে দিছি, তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে প্লাস মাইনাস হাফ, এটার জন্য দুইটা, এবার সামনে একটা 3, মানে এটা হচ্ছে 6টা ইলেকট্রনকে বোঝায়। 6টা ইলেকট্রন কোথায় থাকে ভাইয়া? পি উপশক্তি স্তরে থাকে, তার মানে এটা পি উপশক্তি স্তর বোঝায়। এটা একটা অ্যাডভান্স কোশ্চিন, অ্যাডভান্স ভাবে একটু দেখাই দিলাম, মাঝে মাঝে যদি চলে আসে বা ভাইয়ার স্টুডেন্টগুলো যাতে পারে। ওকে, সো আমাদের ইলেকট্রনের ঘূর্ণনের প্রকৃতি বা নিজ অক্ষে ঘূর্ণনের দিক এটা সম্পর্কে জানা যায়, এটা আমরা জানি। আচ্ছা, সো এখন আমাদের যেহেতু অরবিটাল নিয়ে কথাবার্তা হচ্ছে, ওই যে অরবিটালের কথাটায় চলে আসি। বিজ্ঞানী সমারফিল্ড এখানে এস অরবিটালের আকৃতি বলা হয়েছে গোলকের ন্যায় বা হচ্ছে বর্তুলাকার। এটাকে অনেক সময় ইংলিশে বলা হয় স্পাইরাল, ঠিক আছে? স্পাইরাল বলা হয়। পি অরবিটালের আকৃতি কি? পি অরবিটালের আকৃতি হচ্ছে ডাম্বেল আকার। কি আকার? ডাম্বেল আকার। এটা যদি আমি একটু দেখাই দিই, আমার যদি এটা এক্স অক্ষ হয়, সো এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে পি এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে এরকম ডাম্বেল আকার, এই যে এরকম। সেটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে পি এক্স। এটা যদি আমার এরকম হয়, ওয়াই অক্ষ বরাবর হয়, এটা যদি এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর হয়, পি ওয়াই থাকবে এরকম ওয়াই অক্ষ বরাবর, তো এটা হচ্ছে পি ওয়াই। আর আমি যদি এরকম দিই, পি এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে জেড, এটা যদি জেড অক্ষ বরাবর ডাম্বেলটা থাকে তখন এটাকে বলা হবে পি জেড। সো এই যে ডাম্বেল আকার, ঠিক আছে? এটাকে বলা হয় পি অরবিটালের শেপ। পি অরবিটালের 3টা হচ্ছে পি উপশক্তি স্তরে 3টা অরবিটাল আছে, পি এক্স, পি ওয়াই, পি জেড, এটাকে বলা হয় ডাম্বেলের মতো। আর ডি ফর এমনিতে তো ডাম্বেল আমি মনে রাখছি, আর ডি ফর ডাবল ডাম্বেল, মানে ডাবল ডাম্বেল আকার। এটা হচ্ছে ডাম্বেল আকার, ওকে ঠিক আছে, বাট হচ্ছে ডাবল ডাম্বেল আকার। হ্যাঁ, ডাবল মানে দুইটা ডাম্বেল এখানে থাকে, ঠিক আছে? সো এখানে ডি অরবিটালের 5টা আছে, কারণ কি আমরা তো জানি ডি এর মাথায় 10 লিখি, 2 দিয়ে ভাগ করলে 5 হয়, তাই আমাদের অরবিটাল সংখ্যা কত? 5। তাহলে ডি এক্স ওয়াই, তারপর ওয়াই জেড, তারপর জেড এক্স, তারপর এক্স স্কোয়ার ড্যাশ ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই 5টা হচ্ছে আমাদের ডি এর জন্য মান। আচ্ছা, তারপরে আমাদের হচ্ছে ডি অরবিটালের আকৃতি। এই যে এই কোশ্চেনগুলো একটু মুখস্থ করবা। ডি অরবিটালের আকৃতি 4টি লোব বিশিষ্ট ডাবল ডাম্বেলের মতো। 4টি লোব মানে বুঝো, এখানে কয়টা লোব? এই যে একটা লোব, এই যে একটা লোব। আবার যদি আরেকটা এরকম ডাম্বেল আঁকো তাহলে আরো 2টা লোব। আমি বলছি না ডাবল ডাম্বেল, তার মানে মোট লোব কয়টা? 4টা লোব। এই জিনিসটা মাথায় রাখো, মানে 4টা এরকম হচ্ছে ঘর। 4টা লোব বিশিষ্ট ডাবল ডাম্বেলের মতো ডি অরবিটালে 2টা নোডাল প্লেন আছে, এটা একটু মাথায় রাখবো আমরা। ওকে, সো এফ অরবিটালে আসো। এফ অরবিটালে হচ্ছে
8টি করে ইলেকট্রন লোবকে 3টি নোডাল প্লেন হচ্ছে আলাদা করে রাখে। সো এখানে 3টি নোডাল প্লেন হচ্ছে এফ অরবিটালে আর ডিতে 2টা। কিভাবে মনে রাখবো ভাই? ডি অরবিটালে এল এর ভ্যালু কত? 2, তাই 2টা নোডাল প্লেন, এভাবে মনে রাখতে পারি শর্টকাট। আর এফ অরবিটালে এল এর ভ্যালু কত? 3, তাই 3টা নোডাল প্লেন। সো এইভাবে একটু ভাই রিলেট করে নাও, ঠিক আছে? ওকে, সো আমি আশা করি বুঝছি। সো এখন আসে অরবিটাল অরবিটালের পার্থক্য। অরবিটাল থেকে বিগত বছরে একটা কোশ্চিন আসছে, আর অরবিট থেকে যে সূত্রগুলো আসে টুয়াইজ এন স্কোয়ার যে সূত্র, অরবিটের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে টুয়াইজ এন স্কোয়ার, আর অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে আমরা পড়ে আসছি 2 × টুয়াইজ এল প্লাস 1। এবং একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা ভাইয়া? 2টা। এই যে বলা হয়েছে একটা অরবিটালে 2টা, সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে এইটা, ঠিক আছে? আর অরবিটাল প্রকাশ করা হয় হচ্ছে এম দ্বারা, অথবা এটা এল দ্বারাও তুমি প্রকাশ করতে পারো, মানে কনফ্লিক্ট আছে, তবে এমটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। আমরা উপশক্তি স্তর মানেই তো অরবিটাল হিসেবে এতদিন জানতাম, এখন না আমরা বলি যে উপশক্তি স্তর হচ্ছে এল, আর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেটা অরবিটাল হচ্ছে এল এম। সো এটা একটা কনফ্লিক্ট আছে। দেখো এখানে বলা আছে যে এসপিডিএফ এইগুলোকে তারা বলতেছে অরবিটাল, আসলে এটা উপশক্তি স্তর। সো এই এস এর মধ্যে পি এর মধ্যে কিন্তু আবার আছে পি এক্স পি ওয়াই পি জেড, আসলে এইটাকে বুঝাইছে। সো এই জিনিসটা মানে একটু কনফিউশন হতে পারে, প্যারা নেই। সো অরবিট মানে কি? অরবিট মানে হচ্ছে ইলেকট্রনগুলো ঘোরার যে পথ, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এটাই অরবিট। আর ইলেকট্রনগুলো পাওয়ার 90 থেকে 95% সম্ভাবনা যেই অঞ্চলে, ওইটাকে বলা হয় অরবিটাল, ঠিক আছে? অরবিট হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়, এন দ্বারা প্রকাশ করা হয়। অরবিটাল হচ্ছে এখানে বলা আছে এল দ্বারা প্রকাশ করা হয়, তো এল বা এম যেটা থাকলো তুমি এখানে বলতে পারবা। সো এই জিনিসটাই বলা হয়েছে, চারদিকে ইলেকট্রন যে জায়গায় ঘোরে, আর এটা বলা হয় যে ইলেকট্রন আবর্তন করার যে অঞ্চল, 90 থেকে 95% ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা যে অঞ্চলে। আচ্ছা, আকার হচ্ছে অরবিটে এর বলছে বিজ্ঞানী বোর বলছে বৃত্তাকার, তবে এটা উপবৃত্তাকারও হতে পারে, এটা বোরের সীমাবদ্ধতা ছিল, তোমরা হচ্ছে ওর মধ্যে দেখে নিবা, উপবৃত্তাকারও হতে পারে। আর এস অরবিটালের আকৃতি গোলক, সমারফিল্ড বলছে, বা স্পাইরাল। পি অরবিটাল ডাম্বেল, ডি অরবিটাল ডাবল ডাম্বেল। এফ অরবিটাল হচ্ছে জটিল, এই জন্য আমরা পড়ি না। এফ অরবিটাল হচ্ছে কি? এফ অরবিটালের আকৃতি হচ্ছে জটিল আকৃতির, মাথায় রাখবা, জটিল আকৃতির। তারপরে আসো যার সাথে সম্পর্কিত প্রধান কোয়ান্টাম সংখ্যা, এটা সহকারী কোয়ান্টাম সংখ্যা সাথে সম্পর্কিত, বা এটাকে আমরা এম দ্বারাও আধুনিকভাবে বলতে পারি, এম এর সাথেও কিন্তু এখন সম্পর্কিত হয়। সো এই হচ্ছে অরবিটালের পার্থক্য। অরবিটে ইলেকট্রন ধারণ ক্ষমতা টুয়াইজ এন স্কোয়ার, যেটা 4 পর্যন্ত সীমাবদ্ধ, 5 হইলে 50 হয়ে যায়, 50টা ইলেকট্রন থাকতে পারে না, 32টা হবে। আর এখানে হচ্ছে টুয়াইজ এল প্লাস 1, তার সাথে 2 দিয়ে গুণ করলে অরবিটালে মোট ইলেকট্রন ধারণ ক্ষমতা পাবা। এটা লিখে দিই, পরে আবার বলবো যে ভাই কি পড়াইছেন, ইলেকট্রন ধারণ ক্ষমতা, ঠিক আছে? আর হচ্ছে মোট অরবিটালের সংখ্যা নির্ণয় করে কেমনে? মোট অরবিটালের সংখ্যা নির্ণয় করে টুয়াইজ এল প্লাস 1 দ্বারা, আবার হচ্ছে এটা এম, আবার মোট অরবিটালের সংখ্যা নির্ণয় করে এন স্কোয়ার দ্বারা, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো ভাইয়ারা, তাহলে অরবিটালে আরও কিছু পার্থক্য আছে, ওই যে কে শেল, এল শেল, এম শেল, এটা এন এর ভ্যালু 1 হলে কে, 2 হলে এল, 3 হলে এম, এটা হলে 4, এটা হলে 5, এই জিনিসগুলো বলা হয়েছে। তারপর এল এর ভ্যালু 0, 1, 2 হলে এস পি ডি এফ বলে, 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, জিও হইতে পারে 4 হলে। আচ্ছা, হাইজেনবার্গের নীতি মেনে চলে না অরবিটাল মেনে চলে। ধারণ ক্ষমতা, কোনো অরবিটের সর্বাধিক ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n স্কোয়ার, আর এখানে হচ্ছে একটা অরবিটে ইলেকট্রন 2টা থাকতে পারে, বিপরীত স্পিনের ইলেকট্রন। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি ব্যাপার। সো আমরা মোটামুটি অনেক জায়গায় অনেক কাহিনী আগাই গেছি, সেটা হচ্ছে অরবিট এবং অরবিটাল কোয়ান্টাম সংখ্যা আমাদের মোটামুটি ডান, ঠিক আছে? কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা ম্যাথমেটিক্স একদমই করি নাই, ভার্সিটি অংশে আমরা ম্যাথমেটিক্স করি। এখান থেকে থিওরিটিক্যাল যে পার্টগুলো আছে এগুলো একটু হচ্ছে গুরুত্ব দিবা, ঠিক আছে? সো আমরা যদি পারি লাস্টে আমরা একটা পার্ট নিব, যেখানে আমরা প্রতিটা অধ্যায়ের কি কি ম্যাথমেটিক্স লাগে সেগুলো আমরা আলাদা করে আলোচনা করব, যেটা অবশ্যই এই ক্লাসগুলো পরে হবে, তাহলে এই ক্লাসগুলো অনেক লেন্দি হয়ে যাবে। সো আমরা এই জায়গাটা মাথায় রাখবো। আচ্ছা, নিউক্লিয় বিক্রিয়া, এই জিনিসটা আসলে তেজস্ক্রিয়তার টপিক। এই জিনিসটা তোমরা যখন নোট করবা, অবভিয়াসলি তেজস্ক্রিয়তার পেজের পরে একটা পেজ নিয়ে এটা নোট করে নিবা। তো তেজস্ক্রিয়তার পরে টপিক হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়ার প্রকারভেদ। এটা হচ্ছে তেজস্ক্রিয়তার, এখানে হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়া যেগুলো আছে সেটার প্রকারভেদ আছে। তো তেজস্ক্রিয় বিক্রিয়া মূলত হচ্ছে ভাইয়া আমাদের 3 ধরনের। কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয় ফিশন বিক্রিয়া, একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। কয় ধরনের? 3 টাইপস। তেজস্ক্রিয় বিক্রিয়ার প্রকারভেদ 3 টাইপস।
3 টাইপস। সো আমাদের ট্রান্সমুটেশন বিক্রিয়ায় কি হয়, ট্রান্সমুটেশন বিক্রিয়া আর হচ্ছে তেজস্ক্রিয় বিক্রিয়ার একই মানে তেজস্ক্রিয়তার একই রকম সংজ্ঞা, যে তুমি যদি একটা হচ্ছে একটা উচ্চ গতিশীল নিউট্রন, প্রোটন বা আলফা কণা দ্বারা কোনো একটা পরমাণুকে আঘাত করো, তাহলে সেটা নতুন একটা নিউক্লিয়াস যুক্ত মানে নতুন একটা পারমাণবিক সংখ্যা বিশিষ্ট বা নতুন একটা নিউক্লিয়াস যুক্ত মৌলের সৃষ্টি করবে। যেমন আমরা এখানে নিকেলকে আঘাত করছি, নিকেল হচ্ছে 28 58, সেটাকে আমরা এই যে প্রোটন, হাইড্রোজেন মানে প্রোটন দ্বারা আঘাত করছি, সেটা 28 থেকে এই যে 28 আর 29 যোগ মানে কি 28 আর 29 যুক্ত কপার তৈরি করছে। আর এখানে কি হয়েছে 29 যুক্ত কপার তৈরি করছে। আর এখানে নিকেল কি আছে, নিকেল হচ্ছে আচ্ছা এখানে কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে 58 থেকে এক ভর সংখ্যাও এক বেড়ে 59 হবে, ঠিক আছে। এখানে যদি তোমার এরকম নিউট্রনটা না দেওয়া থাকে তাহলে এটা 59 হবে, নিউট্রন যদি না দেওয়া থাকে। আর নিউট্রনের জিনিসটা হচ্ছে নিউট্রনকে প্রকাশ করে এরকম, নিউট্রনকে এইসব বিক্রিয়ায় এটা নিউক্লিয়াসকে প্রকাশ করে এরকম, যে 0 1। সো এরকমভাবে নিউট্রন প্রকাশ করে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় বিক্রিয়ার ক্ষেত্রে। এটা কিন্তু মনে রাখবা যে আমাদের অনেক সময় বিক্রিয়ার পরে এখানে কিছু নিউট্রন দেওয়া থাকবে, যেটা হচ্ছে আমাদের এখানে থাকবে নিচে 0 উপরে 1, এই জিনিসটা মাথায় রাখবো আমরা, এই জিনিসটা সামনে আমরা দেখবো। তার মানে ট্রান্সমুটেশন বিক্রিয়া হচ্ছে আমার একটা পরমাণুর নিউক্লিয়াস ছিল যেখানে প্রোটন ধরো 58টা ছিল, আমি উচ্চ গতিশীল কোনো প্রোটন, নিউক্লিয়াস বা নিউট্রন দ্বারা আঘাত করছি, সেটা নতুন পরমাণুর অবতারণা করছে মানে নতুন নিউক্লিয়াসের সৃষ্টি করছে, এটাই ট্রান্সমুটেশন বিক্রিয়া। সো ট্রান্সমুটেশন বিক্রিয়া হচ্ছে নতুন মৌল সৃষ্টির একটা বিক্রিয়া। আর হচ্ছে আমরা যদি শক্তির বিক্রিয়া পাইতে চাই তখন নিচের দুইটা করব, সেটা হচ্ছে নিউক্লিয় ফিশন আর নিউক্লিয় ফিউশন। এখন আসো ঝামেলাটা কি হয়, ফিশন শব্দটা ছোট, আমি তোমাকে দুইটা সংখ্যা দিলাম 1 এবং 2, 1 এবং 2 এর মধ্যে ছোট যেটা সেটা অবশ্যই তুমি এখানে দিবা, ফিশন সংখ্যাটা নামটা ছোট তার মানে এখানে তুমি 1 দিবা, ফিউশন নামটা বড় তার মানে এখানে তুমি 2 দিবা। আর তোমার 1 থেকে এটা হবে 2 আর এটা হচ্ছে 2 থেকে হবে 1, হয়তো বুঝো নাই, আমি বুঝাচ্ছি। দেখো এখানে যেটা হবে একটা পরমাণু থাকবে, সেটা ভেঙে একাধিক পরমাণুতে হবে। দেখো নাম ছোট তাই আমি 1 দিছি, সেটা ভেঙে যেয়ে একাধিক পরমাণু হবে। দেখো যেমন বলা আছে, দেখো এখানে ইউরেনিয়াম বিক্রিয়া করে দেখো 2টা বেরিয়াম আর ক্রিপ্টনে পরিণত হয়েছে। তার মানে ইউরেনিয়াম বিক্রিয়া করে যেহেতু 2টাতে পরিণত হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে আমাদের ইউরেনিয়াম বিক্রিয়া করে 2টাতে পরিণত হয়েছে, তাই দেখো 1 থেকে 2 হয়েছে। তার মানে 1 মানে ছোট সংখ্যা মানে ছোট ওয়ার্ড কি ছিল, তাহলে কি বিক্রিয়া, ফিশন বিক্রিয়া বা ফিশন বিক্রিয়া। সো এটা তাহলে ছিল নিউক্লিয় ফিশন বিক্রিয়া। তার মানে যেখানে যে বিক্রিয়ায় একটা পরমাণু নিউক্লিয়াস ভেঙে একাধিক পরমাণুর নতুন নিউক্লিয়াস বিশিষ্ট মৌল তৈরি হয় এবং অনেক এনার্জি নির্গত হয়, তাকে আমরা বলি নিউক্লিয় ফিশন বিক্রিয়া। আবার যে বিক্রিয়ায় একাধিক পরমাণু নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি নিউক্লিয়াস যুক্ত মৌলের সৃষ্টি হয়, তাকে বলে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। সো আমরা আশা করি পার্থক্যগুলো বুঝছি। এখন আসো এই যে উদাহরণটা, আসলে ঝামেলাটা কি হয়েছে, এটা লেখা ঠিক নাই, আমি এই জন্য একটু কনফিউজড পড়ে গেছি, যে নিউট্রন নিচে 0 উপরে 1, এটা লিখে রাখছে 10, এটা হবে নিউট্রন নিচে 0 উপরে 1, যে এখানে ঠিক আছে। সো এই বিক্রিয়াটা একদম ঠাডা মুখস্থ করবো, আমি একদম বললাম ঠাডা মুখস্থ, এটার অনেক হচ্ছে তোমাকে আমি এখন পড়াই দিতে পারি, একাডেমিকে পড়াই, আমি অ্যাডমিশনের ভার্সিটিতেও বুঝাই দিই, ইঞ্জিনিয়ারিংয়েও বিক্রিয়াটা বুঝাই দিই, মেডিকেলের অংশে তোমাকে এটা একটু মুখস্থ করো, টাইম লিমিটেড। সো তোমরা একটু দেখো, যে আমি যদি আবার বলে দিই, দেখো ইউরেনিয়াম এই পাশে কি আছে 92 পারমাণবিক সংখ্যা, এই পাশে 0, তার মানে মোট প্রোটন সংখ্যা এখানে 92, তাও বলে দিচ্ছি। আর এখানে তৈরি হয়েছে বেরিয়াম আর ক্রিপ্টন, আমার মনে থাকে ক্রিপ্টন হচ্ছে নিষ্ক্রিয় মৌল 36, আর এর উপরে ভর সংখ্যা দিবা হচ্ছে ইউরেনিয়ামের যে পারমাণবিক সংখ্যা ওইটা 92। তাহলে তোমার 92 এর মধ্যে জাস্ট 36 তুমি পাইছো, আরও পাইতে হবে কত 56, এই যে বেরিয়ামে 56 দিয়ে দিবা, তাহলে প্রোটন কিন্তু মিট করে ফেলছে 92। এখন নিউট্রন উপরে কত, মানে সরি ভর সংখ্যা কত 235, আর নিউট্রনে ভর সংখ্যা এখানে আছে 236, তাহলে এখানে আছে 236, বাম সাইডে ভর সংখ্যা আছে 236। আর আমি ক্রিপ্টনের অলরেডি 92 পাইছি, নিউট্রন এখানে 3টা, তার মানে 92 আর নিউট্রনের 3টার জন্য 92 আর 3 95 তুমি পাইছো, তোমার পাইতে হবে 236, তুমি পাইছো 95, তাহলে 236 মাইনাস 95 করলে আসে 141, তার মানে বেরিয়ামের 141। যদি না বুঝো ভাই মুখস্থ করো, বুঝে আসলে এটা হয় না, মুখস্থ বারবার লিখো, মুখস্থ হয়ে যাবে। মেডিকেলে এই ধরনের রিয়াকশনগুলো খুবই ইম্পর্টেন্ট, বলবে এই বিক্রিয়া তুলে দিয়ে বলবে এটা কি ধরনের বিক্রিয়া, ট্রান্সমুটেশন, ফিশন কোনোটিই নাই,
দেখো ভাইয়া একটা থেকে দুইটা, একটা মানে ছোট, ছোট ওয়ার্ড কি ছিল ফিশন, সো ফিশন বিক্রিয়া, ঠিক আছে। সো বড় তার মানে বড় মানে কি, বড় মানে হচ্ছে ফিউশন, 2 থেকে 1 হবে। তার মানে এরকম একটা বিক্রিয়া যদি আমি তোমাকে লিখে দিই যে এখানে ছিল হাইড্রোজেন 1 প্লাস এখানে হয়ে গেছে হাইড্রোজেন 1 তাহলে এখানে তৈরি হবে কি হিলিয়াম, দেখো 1 আর 1 এ 2 হিলিয়াম, তাহলে 2 আর 1 এ 3। সো এরকম একটা বিক্রিয়া আমি দিতে পারি। অথবা তোমাকে আমি এখানে যদি এটা 3 করে দিই, এটা যদি 3 করে দিই তাহলে হিলিয়াম যদি 1 আর 1 এ 2, দেখো প্রোটন মিলছে 1 আর 3 এ 4, এখানে আছে 3, তার মানে এখানে একটা নিউট্রন তৈরি হয়েছে 0 1। দেখছো, তার মানে এটা দেখো দুইটা থেকে একটা হয়েছে, দুইটা মানে বড়, বড় মানে কি, বড় নামটা কি ছিল ফিউশন, তার মানে ফিউশন বিক্রিয়া। এবং দুইটা থেকে একটা হয়েছে, এই বিক্রিয়াগুলো কোথায় হয়, হাইড্রোজেন থেকে হিলিয়ামের এই বিক্রিয়াটা হয় সূর্যের মধ্যে। কোথায় হয়, সূর্যের মধ্যে। আর সূর্যের মধ্যে, আর যেহেতু এটা হাইড্রোজেনের বিক্রিয়া, সূর্যের মধ্যে হয় হাইড্রোজেনের বিক্রিয়া, তাহলে এই বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা তৈরি করা যায়। কি তৈরি করা যায়, হাইড্রোজেন বোমা, হাইড্রোজেন বোমা। আর এই বিক্রিয়াটা কোথায় হয়, উপরে ফিশন বিক্রিয়া হয় কোথায় বলো তো ভাইয়া, ইউরেনিয়াম কোথায়, যুদ্ধ কোথায়, পারমাণবিক বোমা, তার মানে পারমাণবিক চুল্লি। আমাদের যে হচ্ছে আমাদের একটা প্ল্যান করছে জানো তো, যেখানে অলরেডি অনেক ঝামেলা চলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে পারমাণবিক চুল্লি, রূপপুর পারমাণবিক কেন্দ্র, শুনছো না, পারমাণবিক চুল্লি। তাহলে পারমাণবিক চুল্লির মধ্যে কি বিক্রিয়া, চুল্লির মধ্যে বিক্রিয়া করে পারমাণবিক বোমা তৈরি করা হয়, পারমাণবিক বোমা। এখন যদি কোশ্চেন আসে নিচের কোন বিক্রিয়ায় সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়, সব থেকে বেশি শক্তি উৎপন্ন হয় চুল্লিতে, এই জায়গায় প্রায় 200 মেগা ইলেকট্রোভোল্ট শক্তি উৎপন্ন হয়, এই জায়গায় বেশি শক্তি উৎপন্ন হয়। আর নিউক্লিয় ফিউশন বিক্রিয়ায় বেশি তাপমাত্রায় হচ্ছে বিক্রিয়াটা করে, সূর্যের মধ্যে বিক্রিয়া হচ্ছে, মানে বুঝো কত তাপ, এখানে প্রায় 10⁸ কেলভিন তাপ এখানে দেওয়া হয়। তার মানে এই জায়গায় হচ্ছে তোমার শক্তি বেশি দেওয়া লাগে, আর এই জায়গায় হচ্ছে তোমার শক্তি বেশি উৎপন্ন হয়। এই ফিশন বিক্রিয়া হচ্ছে পারমাণবিক চুল্লির মধ্যে হয়, পারমাণবিক বোমা তৈরি হয়। ফিউশন বিক্রিয়া, এই বিক্রিয়াটা সূর্যের মধ্যে হয়, হাইড্রোজেন হিলিয়ামে কনভার্ট হয়, আর তাই এটা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন বোমা তৈরি করা যায়। সব পড়া হয়ে গেছে ভাইয়া, সব পড়া হয়ে গেছে, এখন জাস্ট একটা রিভাইজ দিবা, শেষ। তাহলে তেজস্ক্রিয় বিক্রিয়া শেষ, আলফা বিটা গামার বৈশিষ্ট্য শেষ, আলফা বিটা গামা বের হয়ে গেলে কি হয় সেটা শেষ, আলফা বিটা গামার বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছি, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি, তারপর হচ্ছে বিজ্ঞানীদের অবদান পড়ছি, মূলকণিকা পড়ছি, কোয়ান্টাম সংখ্যা পড়ছি, ভাই কত কিছু পড়ে ফেলছি। এখন তোমার কাজ হবে ভাই এই পর্যন্ত যা পড়ছো এই জিনিসটাকে রিভাইজ করে নেক্সট অংশে চলে যাওয়া, ঠিক আছে। সো আমরা নেক্সট অংশে চলো দেখি কি আছে আমাদের। সো এখানে ইলেকট্রন বিন্যাসের নিয়ম আছে। সো ইলেকট্রন বিন্যাস থেকে আমি সোজা কথা বলি, ইলেকট্রন বিন্যাস থেকে কি কোশ্চিন আসে ভাইয়া, ইলেকট্রন বিন্যাস করতে দেয়। এক হচ্ছে ইলেকট্রন বিন্যাস করতে দেয়, দুই হচ্ছে ইলেকট্রন বিন্যাসের কিছু নীতি আছে, 3টা নীতি আছে, আউটবাউ, হুন্ড আর পাউলির বর্জন নীতি। সো এই মেডিকেলে কোশ্চেন আসে, নিচের কোনটি ইলেকট্রন বিন্যাসের নীতি নয়, তোমার নাম দিয়ে দিল, আমার নাম দিয়ে দিল। সো এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে পারে, একদমই ইজি সিলি কোশ্চেন আসে। তারপরে আসো ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম কিছু আছে, এই জিনিসগুলো আসে, যেমন ক্রোমিয়াম, মোলিবডেনাম, নিওভিয়াম। সো এইগুলোর নাম শুনছো, তার মানে ইলেকট্রন বিন্যাস করতে দেয়, একদম জেনারেল একটা ইলেকট্রন বিন্যাসের নীতিগুলোর একদম জেনারেল কোশ্চেন আসে, ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম আসে, এই কয়েকটা কোশ্চেনই এখান থেকে আসে, ঠিক আছে। সো আমরা খুব একটা ডিপে যাব না। প্রথম কথা আমি তোমাকে কয়টা কোশ্চেনের নমুনা দেখাই, সেটা হচ্ছে তোমাদের বিগত বছরে কোশ্চেন আসছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, সবাই জানি, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, সবাই জানি, এই সব কোশ্চেন আসছে। সো এই দুইটা কি আমরা সবার আগে করে ফেলি, যেহেতু এটা বিগত বছরে আসছে, 1s2 2s2 2p6 3s1। ক্লোরিনের কত, 1s2 2s2 2p6 3s2 3p5। সো এই হচ্ছে তোমার কোশ্চিন আসছে। তারপর আসছে হচ্ছে কোনটি ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস দেখায়। সো এখানে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো একটু মনে রাখা লাগবে। সো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো তুমি যদি মনে রাখো, এটা আমি 3rd চ্যাপ্টার পড়াইলে আর একটু ইজি হইতো এই জায়গাটা, সেটা হচ্ছে ক্রোমিয়াম 24, তারপর ক্রোমিয়ামের ঠিক 18 নিচে আছে মোলিবডেনাম 42। তারপর আমরা যদি এখন কপারের জানি ব্যতিক্রম 29, ক্রোমিয়ামের ঠিক কপারের ঠিক 18 নিচে আছে সিলভার 47, ঠিক তার সিলভারের নিচে আছে হচ্ছে অরাম 79, এগুলো সব ব্যতিক্রম। তারপর নিওবিয়াম এটা 41, এটা হচ্ছে ব্যতিক্রম। তারপর আমাদের কিছু রাজাকার মৌল ছিল না, আমাদের কিছু রাজাকার মৌল ছিল, মনে আছে, একটা হচ্ছে ল্যান্থানাম, একটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, আর একটা হচ্ছে থোরিয়াম। ল্যান্থানাম ছিল 57 ল্যান্থানাইট সিরিজের জন্য, অ্যাক্টিনিয়াম ছিল 89, আর থোরিয়াম ছিল 90। এইগুলো সব হচ্ছে ভাই ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। তোমার বলবে নিচের কোনটি সাধারণ নিয়মের ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যত্যয় ঘটায়। সো বাকি 3টা সঠিক দেওয়া থাকবে, ধরো সোডিয়াম, ক্লোরিন আর ব্রোমিন দিচ্ছে, তার সাথে দিয়ে দিল ল্যান্থানাম। সো ল্যান্থানাম ব্যতিক্রম ঘটায় বলেই এফে না যে ডিতে গেছে,
সো এই জিনিসগুলো ভাইয়া তোমাকে একটু কষ্ট করে মনে রাখা লাগবে। সোজা হিসাব হচ্ছে ক্রোমিয়ামের 24 তার 18 নিচে মলিবডেনাম, কপার সিলভার গোল্ড মুদ্রা ধাতু 3টা গ্রুপ 11 মুদ্রা ধাতু একবারে 3টাই ব্যতিক্রম। আচ্ছা, তারপর নিওবিয়াম 41, এটা একটা আলাদা করে মনে রাখবে, একটা কষ্ট। ল্যান্থানাম অ্যাক্টিনিয়াম থোরিয়াম তো একবারেই মনে থাকে, এফএনআজ এডিতে গেছে, ব্যতিক্রম ধর্মী। ঠিক আছে ভাইরা, পারবো আশা করি। এখন আসো যে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কয়েকটা নীতি আছে, একটা হচ্ছে আউব্বা, একটা হচ্ছে হুন্ড, একটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সো আমরা এখন যে কাজটা করবো এখানে বোঝানো আলাদা করে পড়ানো এটা ভালো। আউব্বাউ নীতি কি বলে আমি এখন আর কোনো বলবো না। আউব্বাউ নীতি, আউব্বা একটা জার্মান ওয়ার্ড। সো এখান থেকে বলা হয় টু বিল্ড আপ। বিল্ড আপ মানে কি একবারে নিচ থেকে উপরে যাবে, ইলেকট্রন সমূহ নিম্ন থেকে ক্রমান্বয়ে উপরের শক্তি স্তরে যাবে, এটাকেই বলা হয় ইলেকট্রন সমূহ নিম্ন থেকে ক্রমান্বয়ে উপরের শক্তি স্তরে যাবে। এই যে উপরের শক্তি স্তরে যাবে, এই শক্তির মানটা নির্ণয় করা হয় n+l এর মান দ্বারা। n+l এর মান দ্বারা এই শক্তির মান নির্ণয় করা হয় কি দ্বারা? n+l এর মান দ্বারা। তাহলে আমি যদি তোমাকে কিছু শক্তি স্তর দিয়ে দিই, ধরো 3s, 1s, 7d, তারপর 5f, 4d, তারপর 3d, 4s, এইগুলো দিয়ে বললাম যে এখানে হচ্ছে শক্তির ক্রম সাজাও, শক্তির ক্রম সাজাও। তারপর তোমাকে আমি দিলাম ইলেকট্রন প্রবেশের ক্রম সাজাও। সো তুমি শক্তির ক্রম কেমনে বের করবো ভাই, এগুলো একটু পড়া লাগবে বলে আমি দেখাই দিচ্ছি। শক্তির ক্রম বের করার জন্য s অরবিটালে l এর ভ্যালু কত? 0 আমরা জানি। p অরবিটালে l এর ভ্যালু কত? 1, d অরবিটালে l এর ভ্যালু কত? 2, আর হচ্ছে f অরবিটালে l এর ভ্যালু কত? 3। সো এটা একটা আলাদা করে মনে রাখো। এখন আসো তাহলে 3s মানে 3 × 0, 3 হচ্ছে n, আর s অরবিটালে l এর ভ্যালু 0, তাহলে এটা শক্তি হচ্ছে 3, এটার শক্তি হচ্ছে 1। 7d মানে 7, আর d তে l এর ভ্যালু কত? 2 মানে 9। এটা হচ্ছে 5f মানে এটা হচ্ছে 5 আর 3 8। এটা হচ্ছে 4d মানে এটা 6, এটা 3d মানে এটা 5, এটা 4s মানে এটা হচ্ছে 4। আচ্ছা 4 কয়টা? আচ্ছা কোনোটা ডাবল আসে না, ডাবল একটা নিয়ে নিই। সেটা হচ্ছে ভাইয়া তুমি মনে করো এটা হচ্ছে আমাদের আসছে 3p। সো 3p যেটা আসছে এখানে হচ্ছে এটা কি 3 + 1, p তে হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে 4। তো আমাদের দেখো যে ব্যাপারটা হয়েছে শক্তির ভ্যালু যার n+l এর ভ্যালু বেশি, n+l এর ভ্যালু যার বেশি তার শক্তি বেশি, আর যার শক্তি বেশি সেখানে ইলেকট্রন পরে যাবে, ইলেকট্রন পরে যাবে, আর ইলেকট্রন আগে নিচ তলায় থাকবে, তারপর আস্তে আস্তে উপর তলায় যাবে। ঠিক আছে? আচ্ছা তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে শক্তি বেশি কার? এইটা, তার মানে আমার শক্তি সব থেকে বেশি 7d। তারপরে শক্তি বেশি কার? 5f এর। তারপরে শক্তি বেশি কার? 4d। তারপরে শক্তি বেশি কার? 3d। এবার আসো, আসার পরে যেটা হয়েছে এই জায়গায় এসে দুইটা জিনিস হয়েছে, 4s এর শক্তি 4, 3p এর শক্তি 4। মনে রাখবা যখন দুইজনের শক্তির ভ্যালু সেম, যখন দুইজনের শক্তির ভ্যালু সেম, তখন মনে রাখবা যার n এর মান বড়, যার n এর মান বড় তার শক্তি বেশি। তাহলে n এর মান বড় কার? 4s আর 3p এর মধ্যে 4s, তাহলে 4s এর শক্তি বেশি, 3p এর শক্তি কম। আর অ্যাট লাস্ট আমাদের হচ্ছে 3s আর 1s, 3s আর 1s। ইলেকট্রন প্রবেশের ক্রম কি? ইলেকট্রন প্রবেশের ক্রম ঠিক এর উল্টা। ঠিক আছে, এইটাই হচ্ছে আউটবাউ নীতি। ঠিক আছে, তাহলে আউটবাউ নীতি অনুযায়ী আমরা বুঝলাম যে একটা অরবিটাল দিয়ে যদি আমাকে একটা উপশক্তি স্তর দিয়ে বা একটা 1s 2s 3p দিয়ে এটা যদি শক্তি বের করতে বলে পারবো, যদি ক্রম সাজাইতে বলে পারবো, ইলেকট্রন প্রবেশ কোনটায় আগে করবে কোনটায় পরে করবে এটাও পারবো। ঠিক আছে, বোঝা গেছে ভাইয়েরা? আশা করি প্যারা নেই। ওকে, সো এটা হচ্ছে আউটবাউ নীতি। এখন আরেকটা কোশ্চেন আসে, নিচের কোন অরবিটালটি সম্ভব, কোনটি সম্ভব না? সম্ভব কোনটি সম্ভব বা সম্ভব নয়, এই যদি কোশ্চেন হয় তাহলে আমরা চলো এটা দেখি। নিচের কোন অরবিটালটি সম্ভব বা সম্ভব না, এই যদি কোশ্চেন হয় তাহলে আমরা যদি দেখি, আমাদের জিজ্ঞাসা করে যে 2d সম্ভব, এটা জিজ্ঞাসা করছে। এখন দেখো 2d তে n এর ভ্যালু কত? 2, আর d এর ভ্যালু কত? d এর ভ্যালু আমরা জানি d তে, d অরবিটালে l এর ভ্যালু কত? l এর ভ্যালু হচ্ছে 2। আগেই বলে আসছি যে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা আর সহকারী কোয়ান্টাম সংখ্যা ভাই প্রিন্সিপাল, আর এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, কখনো কি সমান হইতে পারে না? অবভিয়াসলি প্রিন্সিপালকে বড় হইতে হবে, তাহলে প্রিন্সিপাল আর অ্যাসিস্ট্যান্ট সমান হয়ে গেছে, তার মানে এখানে 2d সম্ভব না। এবার যদি আমাকে জিজ্ঞাসা করে 5f সম্ভব, কোশ্চেন করলো। সো আমরা একটু মিলাই দেখি, 5f এ কি হয়েছে? n এর ভ্যালু 5, আর f অরবিটালে l এর ভ্যালু কত ভাইয়া? l এর ভ্যালু হচ্ছে
এল এর ভ্যালু হচ্ছে আমাদের এফ এর 3। সো প্রিন্সিপাল 5, এল সহকারী 3, আমরা জানি 5 এর থেকে জাস্ট এক কম পর্যন্ত হতে পারে, 4 পর্যন্ত হতে পারে, হ্যাঁ 3, তার মানে এটা হচ্ছে সম্ভব। ঠিক আছে, তার মানে এই ধরনের কোশ্চিন আসলে আমরা জাস্ট এটার এন আর এল দেখবো, এন আর এল সমান হইলে হবে না, এন সবসময় বেশি হইতে হবে, তাহলে এই অরবিটাল সম্ভব, এটা সম্ভব না। এইগুলো হচ্ছে শর্টকাট, প্রিন্সিপাল আর অ্যাসিস্ট্যান্ট দিয়ে শিখবো, তাহলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের তাইলে আউটবাউন্ড নীতিটা ডান। এখন আমরা কি করব, কিছু ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এখানে দেখে নিতে চাই। সো ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসের মধ্যে আমরা যদি ক্রোমিয়ামেরটা দেখি, কমনগুলো দেখে নিই, ক্রোমিয়াম, তারপর আমরা ঠিক এর নিচে আছে মোলিবডেনাম, এটা দেখব, তারপর কপার দেখব 29, তারপর সিলভার 47, এটা হচ্ছে তোমরা বাসায় কাজ করবা, বা এটা আমি দেখাই দিচ্ছি। ওকে, সো এই কয়েকটা যদি দেখি তাহলে আমাদের হচ্ছে এগুলো আমাদের ব্যতিক্রমধর্মী কিভাবে হয়। দেখো ভাই, আমাদের ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কি, আমাদের আর্গন পর্যন্ত 18 ডান, তারপর আসে 3d আর 4s। আমরা একটু আগেই দেখে আসছি যে 3d আর 4s এর মধ্যে 3d হচ্ছে শক্তি 5 আর 4s এর শক্তি 4, তার মানে যার শক্তি কম সেখানে ইলেকট্রন আগে যাবে, তাহলে 4s এ আগে শক্তি যাবে, আগে ইলেকট্রন যাবে, তাহলে 4s এ 2টা ইলেকট্রন যাবে, আর তাহলে 18 আর 2 কত হয় 20, আর থাকে 24, তার মানে এখানে 4টা যাবে। তো তুমি যাই এটা করলা ভাইয়া, এটা তো আউটবাউন্ড নীতি অনুযায়ী করছি, ভুল কোথায়? ভুল হচ্ছে এই জায়গায়, আমাদের ডি উপশক্তি স্তরে 10টা ইলেকট্রন থাকলে এটাকে বলা হয় পূর্ণ অরবিটাল, ডিতে 5টা থাকলে বলা হয় এটা অর্ধপরিপূর্ণ, অর্ধপরিপূর্ণ। মনে রাখবা, পূর্ণ আর অর্ধপরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা অধিক সুস্থিত, অধিক সুস্থিত। সেই জন্য আমরা যে কাজটা করি, আমরা যদি D5 বা D10 করার সুযোগ পাই, এই সুযোগ আমরা হারাবো না। তাহলে আমাদের এখানে ইলেকট্রন বিন্যাসটা সঠিক কি হবে, আর্গন 3d 4s, 4s থেকে একটা 5, এখানে 5 হয়ে যাবে, এটা হচ্ছে কারেক্ট হবে। ঠিক আছে, সেম গোস ফর তুমি যখন আর্গনেরটা পারো, একই গ্রুপে মোলিবডেনাম, জাস্ট আর্গনের নিচের মৌল, নিষ্ক্রিয় মৌল কি, ক্রিপ্টন, দিলা ক্রিপ্টন, 3d5 এর জায়গায় দিলা 4d5, 4s1 এর জায়গায় দিলা 5s1। আর্গন যদি তোমাকে কখনো মোলিবডেনাম দেয়, তুমি এই ক্রোমিয়াম শিখে যাবা, জাস্ট ওটার চেঞ্জ করবা, আর্গনের জায়গায় দিব ক্রিপ্টন, 3d5 এর জায়গায় দিব 4d5, 4s1 এর জায়গায় দিব 5s1, ডান। কপার, কপারেরটা তাহলে কি, কপারের হচ্ছে আর্গন 3d 4s, 4s2 3d9, এটাই তো হওয়ার কথা ভাই, আবার 9 পাইছি, তার মানে এটা হয় নাই, আমাদের তাহলে 10 করতে হবে, তাহলে আর্গন 3d10 4s1, তাহলে এটা হচ্ছে কারেক্ট। এখন কপারের ঠিক 18 নিচে, মানে সেম গ্রুপে হচ্ছে সিলভার, তাহলে আর্গনের নিচে কি, ক্রিপ্টন, দাও ক্রিপ্টন, 3d10 এর জায়গায় দাও 4d10, 4s1 এর জায়গায় দাও 5s1, এইটা হচ্ছে একবারে ডান। তার মানে তোমার সিলভার আসলে তুমি কপারেরটা করবা, সিলভারেরটা জাস্ট ওর নিচে করে দিবা। সো ভাইয়া এইভাবে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাসগুলো আমরা কিন্তু করে ফেলতে হবে, এইগুলো কিন্তু আসে কোশ্চিনে। সো আমাদের এই জায়গাগুলো বেশি হচ্ছে গুরুত্ব দিতে হবে। তার মানে আমাদের ইলেকট্রন বিন্যাস আসে, যেমন ক্লোরিন, সোডিয়াম, এগুলো আসছে, তারপর নিকেলেরটা আসতে পারে, নিকেল হচ্ছে 26। ও আরেকটা বলে দিই, আমি এই জায়গায় শিখাচ্ছি না, সেটা হচ্ছে তোমাদের 3rd চ্যাপ্টারে পড়াবে, ডি ব্লক, ডি ব্লকের 21 থেকে 30 ইলেকট্রন বিন্যাস। আমার যেহেতু 3rd চ্যাপ্টার আমি নিই নাই, ইলেকট্রন আমি নিই নাই, তো আমি নিব না। সো ইলেকট্রন বিন্যাস মাস্ট, তারপর এখান থেকে ইলেকট্রন বিন্যাস থেকে বিজোড় ইলেকট্রন নির্ণয় মাস্ট, বিজোড় ইলেকট্রন নির্ণয় মাস্ট। ঠিক আছে, সো আমি আর একটা দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে আয়নের, আয়নের ইলেকট্রন বিন্যাস কেমনে করে। সো আমি ধরো একটা করে দিচ্ছি আয়রনের, আয়রন হচ্ছে 26, তাহলে এটা যদি করি তাহলে আর্গন 3d 4s, 4s2 3d6, 26 ডান। এবার যদি আমি একটা আয়ন দিই Fe3+, তাহলে 26, তাহলে মনে রাখবা আর্গন 3d 4s, মনে রাখবা ইলেকট্রন যখন 3+ মানে কি, ইলেকট্রন এখানে কয়টা, 26টা ছিল, 3+ মানে 3টা ইলেকট্রন চলে গেছে, তার মানে এখন ইলেকট্রন আছে 23টা। ইলেকট্রন যখন চলে যাবে তখন সবসময় সে একদম বাইরের শক্তি স্তর থেকে যাবে, তাহলে বাইরের শক্তি স্তর কি 3 না 4, 4, 4s এর যে 2টা ইলেকট্রন ছিল সেটা তো আগে চলে যাবে, আর 3d থেকে আরও একটা, যেহেতু 3টা মানে 2টা যাওয়ার পর আরেকটা যাইতে হবে, এটা 3d থেকে যাবে। এই জায়গাটা মানুষ ভুল করে, মানুষ কি করে 4s এ মনে করে আগে ইলেকট্রন গেছিল 3d তে পরে, তাহলে 3d থেকে আগে তুমি ইলেকট্রনটা বাইরে বের করবা না, যখন ইলেকট্রন বাইরে চলে যাবে, ছেড়ে চলে যাবে, তখন একদম শেষ শক্তি স্তর থেকে আগে যাবে। ঠিক আছে, যেমন চিন্তা করো তোমরা যারা হচ্ছে একসাথে ঘুমাও, যে সবসময় কোণার দিকে থাকে, কলিং বেল যদি কেউ দেয় সেই কিন্তু উঠে যেয়ে খুলে দেয়, এমন হয় না যে মাঝের থেকে কেউ যেয়ে খুলে দেয় সচরাচর। সো ইলেকট্রন যখন যাবে তখন একদম কোণা মানে একদম বাইরের শক্তি স্তর থেকে চলে যাবে। ঠিক আছে, আর যখন ইলেকট্রন ঢুকবে তখন কিন্তু বাইরের শক্তি স্তরে আগে কিন্তু কেউ ঘুমাইতে পারে, তারপর ও পাটা সরাই নিলে আর একজন এসে কিন্তু ওই জায়গায় শুইতে পারে, মানে শোয়ার জন্য আসতে পারে। ঠিক আছে, সো এই ব্যাপারটা এইভাবে রিলেট করতে পারো, আমি করছিলাম।
ওকে, সো তাইলে আমাদের এই জায়গায় আউটবাউ নীতির কথাগুলো এখন পাবা, সেটা হচ্ছে বিল্ডিং আপ, একটা জার্মান শব্দ। আউটবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন প্রবেশ করে। আমাদের 3টা নীতি আছে, এই জিনিসটা 3টা নীতির নাম মনে রাখবা। সো আমাদের বলছে সমশক্তির অরবিটালগুলোকে ডিজেনারেট অরবিটাল বলে, এই জিনিসটা একটু মনে রাখবা যে আমাদের যে ইলেকট্রন সমশক্তির যেগুলো, যেমন আমরা যদি এরকম পিএক্স, পিওয়াই, পিজেড এইগুলো হচ্ছে সমশক্তির, তাই এটাকে বলা হয় ডিজেনারেট অরবিটাল। সমশক্তির 3টি পি অরবিটাল, 5টি ডি অরবিটাল, জানি আমরা, এটা 7টি এফ অরবিটাল আছে। সো এখন আসো আমরা তাহলে আউটবাউ নীতি পড়ে ফেলছি। আউটবাউ নীতির পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পাউলির বর্জন নীতি। সো পাউলির বর্জন নীতিটা এটা বলে যে দুইটা হচ্ছে, এখানে দেখো বলা আছে দুইটা ইলেকট্রনের জন্য আমাদের যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান সেটা কখনো সমান থাকে না। তার মানে আমরা যদি এরকম একটা জিনিস চিন্তা করি, আমি জাস্ট তোমাকে বুঝাই দিই যে দেখো আমাদের হিলিয়ামের যে ইলেকট্রন, হিলিয়ামের ইলেকট্রন কয়টা ভাইয়া? 2টা। সেটা হচ্ছে এরকম থাকে, দেখো। সো এটা আমার ফার্স্ট ইলেকট্রন, এটা আমার সেকেন্ড ইলেকট্রন। সো আমি যদি এখন ফার্স্ট ইলেকট্রনের জন্য এন, এল, এম, এস এর ভ্যালু বের করি। সো তাহলে এই ফার্স্ট ইলেকট্রন কই আছে ভাইয়া, এটা চিন্তা করি আমরা একটু। আমাদের হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে 1s2, তাহলে ফার্স্ট ইলেকট্রন কই আছে? 1 নাম্বার শক্তি স্তরে আছে, তার মানে এন এর ভ্যালু 1। এটা কত এস অরবিটালে আছে, তার মানে এল এর ভ্যালু 0। এটা এম এর ভ্যালু কত ভাই? এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0। আর এটার এস, ফার্স্ট ইলেকট্রন উপরের স্পিনে আছে, তাহলে এটার এ হচ্ছে এস এর ভ্যালু প্লাস আপ। এবার যদি আমরা সেকেন্ড ইলেকট্রনের জন্য বের করি, সো সেকেন্ড ইলেকট্রনের জন্য যদি বের করি, দেখো সেকেন্ড ইলেকট্রনটা কই আছে ভাইয়া? 1 নাম্বারেই আছে, তাহলে এন এর ভ্যালু কত ভাইয়া? 1। তারপর এটা এসেই আছে, তার মানে এল এর ভ্যালু 0। তারপর এটা কি এসে আছে, মানে এল এর ভ্যালু 0, তাহলে এল এর ভ্যালু 0 হলে এম এর ভ্যালু 0। আর যখন আমাদের ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মনে রাখবে একটা অরবিটালে ইলেকট্রন একটা উপরের দিকে থাকলে একটা নিচের দিকে থাকবে। সো একটা উপরে থাকলে ওটাকে প্লাস আপ, তাহলে নিচেরটাকে কি হবে? মাইনাস আপ। তার মানে এই যে দ্বিতীয় ইলেকট্রনটা, এটা কিন্তু আর প্লাস আপ হইতে পারবে না, এটা মাইনাস আপ। তাহলে চিন্তা করো এখানে এন, এল, এম 1 1 0 0 0 0 সব কিন্তু সমান, সব সমান, কিন্তু আমার এইটা হচ্ছে ভিন্ন। তার মানে কোনো একটা পরমাণুর এই যে 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটাই বলছে পাউলির বর্জন নীতি, ঠিক আছে? তার মানে কয়টা সমান হইতে পারে সর্বোচ্চ? দেখছো কয়টা সমান হইতে পারে? 3টা। বা 3টা সমান না হয়েও যদি 2টা 3টা একটা সমান হয়, তখনও সেটা পাউলির বর্জন নীতি মানে, কারণ 4টা সমান হতে পারবেই না, এটা পাউলির বর্জন নীতি, ঠিক আছে? তাহলে আমরা আউটবাউ নীতি শিখছি, ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে এবং এন প্লাস এল এর দ্বারা এই মানগুলো নির্ধারণ করা হবে। এন প্লাস এল এর মান যার বড় তার শক্তির মান বেশি, যদি এন প্লাস এল এর মান সমান হয়ে যায় তাহলে এন এর মান যার বড় তার শক্তির মান বেশি, যার শক্তির মান বেশি সেখানে পরে ইলেকট্রন যাবে। ব্যতিক্রমধর্মী ইলেকট্রন ক্রোমিয়াম, মলিবডেনাম, কপার, সিলভার, গোল্ড, নিওবিয়াম, তারপর হচ্ছে ল্যান্থানাইড, অ্যাক্টেনাইড, থোরিয়াম, ইটসেট্রা। তারপরে আমরা শিখছি পাউলির বর্জন নীতি, কোনো পরমাণু 2টা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারবে না, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি ব্যাপার। পাউলির বর্জন নীতির প্রয়োগ দেখো, যে নীতি ব্যবহার করে বিভিন্ন উপশক্তি স্তরে কতগুলো ইলেকট্রন সংখ্যা থাকা সম্ভব তা জানা যায়। নির্দিষ্ট শক্তি স্তরে সর্বোচ্চ n স্কয়ার অরবিটাল থাকা সম্ভব, এটাও তুমি দেখতে পারো। যেমন যে m এর ভ্যালু থেকে তুমি যোগ করে বের করতে পারো যে কতটা ইলেকট্রন, কতটা হচ্ছে অরবিটাল সর্বোচ্চ থাকতে পারে। সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার আসে হুন্ডেন নীতি। হুন্ডেন নিয়ম অলরেডি শিখে আসছো যে ইলেকট্রনগুলো যখন এই যে px, py, pz এ যায়, তখন যদি 6টা ইলেকট্রন থাকে, একেবারে 6টা মানে কি এক ঘরে 2টা, পরের ঘরে 2টা, পরের ঘরে 2টা, এভাবে যায় না। 6টা ইলেকট্রন 3টা ঘরে যাবে, তাহলে 3টা ঘরে আগে একটা করে যাবে, বাকি যে 3টা থাকবে ওইটা আবার উল্টা স্পিনে এভাবে আসবে। মানে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ সর্বাধিক বেজোড় অবস্থায় আগে যাবে, মানে একটা করে যাওয়ার পরে যখন বেঁচে যাবে তখন আবার উল্টা স্পিনে এসে পূরণ করবে। এটাই হচ্ছে হুন্ডের নীতি। সো আমরা যদি একটু তোমাকে হুন্ডের নীতি পড়ানোর আগে বুঝাই আসি, সেটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তুমি দেখো তো 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। ক্লোরিন পড়ানোর কারণ আছে, এর প্রোটন কয়টা, নিউট্রন কয়টা, এটা নিয়ে কোশ্চিন আসছে, এর ইলেকট্রন বিন্যাস নিয়ে কোশ্চিন আসছে। সো চলো দেখি। সো তাহলে এই জায়গায় আমরা যদি 3p-র ঘরটা আঁকি, তাহলে এখানে 1 2 3, তাহলে এটা হচ্ছে 3px, এটা হচ্ছে আমাদের 3py, এটা হচ্ছে আমাদের 3pz। সো এই যদি অবস্থা হয় তাহলে আমরা দেখি এখানে আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখা লাগবে। ভাইয়া এখানে ইলেকট্রন যখন যাবে 3-5টা, তাহলে একটা এই স্পিনে যাবে, তারপর বাকি যে 2টা আছে সেটা আবার
অপোজিট স্পিনে যাবে। দেখো ইলেকট্রন যখন প্রবেশ করলো এটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল, এই যে পিএক্স পিওয়াই পিজেড এর মধ্যে কিন্তু কোনো শক্তির পার্থক্য নাই, সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো অযুগ্ম অবস্থায় যাচ্ছে। সর্বাধিক অযুগ্ম কথা থাকলেই হুন দাগাবা, সর্বাধিক অযুগ্ম অবস্থায় যাওয়ার পরে বাকি ইলেকট্রনগুলো আবার বিপরীত স্পিনে চলে আসবে, এই কথাটাই বলা হয়েছে। সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এই অযুগ্ম ইলেকট্রন সমূহের স্পিন একইমুখী হবে। অযুগ্ম দেখো তো এই যে একটা একটা করে গেছিল, তাদের স্পিন একইমুখী হবে, অন্যগুলো বিপরীত স্পিনের হবে। সো এখানে বলছে ইলেকট্রনের কি কি করা যায়, এখানে সেগুলো বলা আছে। আশা করি এইগুলো নিয়ে আর প্যারা খাবা না। সো আমাদের বেশ কিছু ব্যতিক্রমের উদাহরণ দেওয়া আছে, ক্রোমিয়াম, কপার, মলিবডেনাম, তারপর প্যালাডিয়াম, সরি এটা লেড না প্যালাডিয়াম, সেটা একটু দেখো, এটা একটু দেখো, এটা একটু দেখো লেড না প্যালাডিয়াম। আচ্ছা, সিলভার, ল্যান্থানাম, প্লাটিনাম, অরাম, সিলভার, গোল্ড, এই যে ল্যান্থানাম, প্লাটিনাম, তারপরে অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এগুলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর আমরা আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে ব্যাপার। আর অর্ধপূর্ণ আর পরিপূর্ণ অরবিটালের ক্ষেত্রে যেটা বলছে যে আমাদের এই যে যখন এই যে D9 থাকবে তখন D10 বানাই দিলে সেটা অধিক স্থিতিশীল, D4 থাকবে D5 দিলে সেটা স্থিতিশীল, এই কারণে ব্যতিক্রমগুলো হয়ে থাকে। ওকে, সো আমরা আশা করি বুঝতে পারছি। আমাদের আর একটা টপিক শেষ হলো, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাসের নীতি। সো ভাইয়া আমরা কিন্তু আগায় যাচ্ছি, একটু হয়তো ক্লাসটা বেশি লাগবে, তোমরা আবার ক্লাসটার টাইম একটু বেশি লাগবে, তাও ভাইয়া টান দিয়ে একদম টান দিয়ে বেসিক সহ তোমাকে একদম যাতে সব মাথায় গেঁথে যায় সেইভাবে দেখানোর ট্রাই করতেছি, ঠিক আছে? সো আমাদের নেক্সট টাইপ হবে হচ্ছে তড়িৎচুম্বকীয় বিকিরণ বর্ণালীগুলো, এটা মেডিকেলের জন্য 10 স্টার একটা অংশ। এখানে কি কি কোশ্চিন আসে আমি বলে দিব। সেটা হচ্ছে তোমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য যেটা আছে, তরঙ্গ দৈর্ঘ্যের থেকে মান আসে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত, মাইক্রোওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য কত, এগুলো আসে। তারপর উপর থেকে নিচে গেলে আমাদের হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের কোনটা শক্তি বেশি, কোনটার কম্পাঙ্ক বেশি, এই ধরনের কোশ্চিন আসে। তারপর এগুলোর ব্যবহার আসে। সো আমরা নেক্সটে এই অংশগুলো দেখে নিব। তো সেই পর্যন্ত সবাই এই অংশ পর্যন্ত কভার করো। সবাইকে শুভকামনা।